সালাম আলাইকুম চাচ্চুরা, সবার কি অবস্থা? কোথায় এরা? কই কয়জন আসছে ক্লাসে দেখি? সবার কি অবস্থা? আমরা নাকি ইন্টারে পড়ি, ইন্টার 27 না, এইচএসসি 27। কি অবস্থা সবার বলো? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। মোটামুটি একটা পূজার বড় ছুটি তোমরা কাটাই ফেললা, তারপরে ক্লাস করতে আসলাম। ভুলে গেছো নাকি? মনে আছে সবকিছু? আমরা ম্যাট্রিক্স নির্ণয় পড়ছিলাম। ওফ, এখন বলতেছে চাচ্চু আইসাই পড়ালেখার গল্প করে। আচ্ছা ঠিক আছে, চাচ্চু পড়ালেখা ছাড়া কিছু বোঝে না তো কি করবা বলো? আচ্ছা, ভালো ভালো ভালো। তোমরা তোমরা পূজার ছুটি কেমন কাটাইলা বলো? এই পূজার ছুটিগুলো কি হেলে দুলে কাটাইছো নাকি একটু পড়ালেখা করছো? এটা কিন্তু একটা অপরচুনিটি ছিল তোমাদের জন্য, ঘোরাফেরা করার অপরচুনিটি, পড়ালেখার অপরচুনিটি না। মাত্র তো পড়ালেখা শুরু হয়েছে। ওকে, ঠিক আছে। না, ভুলি নাই। মাথার উপর কি যেন বলে, মাথার উপর দিয়ে যায়, মাথার উপর দিয়ে কিছুই যায় না, সব মাথার ভিতরে ঢুকাইতে হবে। মাথার উপর দিয়ে গেলে হবে, যখন মাথার উপর দিয়ে যাইতে চাইবে টাই না, আরেক হাত দিয়ে টাই না মাথার মধ্যে নিয়ে আসবা, হ্যাঁ, যেন মাথার মধ্যে ঢুকে যায়। ঠিক আছে, ঠিক আছে, ম্যাট্রিক্স করে ফেলেছি, ঠিক আছে, গুড। আমরা এখন নির্ণায়ক শিখবো। আমরা ম্যাট্রিক্স পর্যন্ত পর্ব 3 শেষ করে ফেলেছি। আজকে আমরা পর্ব 4 করব। পর্ব 4-এ আসলে নির্ণায়ক দেখব। গতদিনে আমরা নির্ণায়কের মান বের করা শিখেছিলাম, মনে পড়ে? নির্ণায়কের মান বের করা শিখেছিলাম তো নাকি, বিস্তার করে, তাই না? চাচ্চুর পরিচয় দিলাম, নির্ণায়কের মান বের করা শিখেছিলাম, আমাদের মনে পড়ে? আমি যদি একটু বলি নির্ণায়কের মান কিভাবে বের করি। 1 2 3 4 5 7 3 2 -1, যদি এরকম একটা নির্ণায়ক থাকে, থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়। এই নির্ণায়কের মান যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করেছিলাম? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তার করেছিলাম, তাই না? যদি আমরা বিস্তার করি, ধরে নাও এই 1 এর সাপেক্ষে বিস্তার করতেছি, 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, তাহলে 1 কে আমরা লিখবো এই সারি সাপেক্ষে বিস্তার করব। 1 লিখলাম, তার আগে প্লাস চিহ্ন বসবে, আমরা জানি, না লিখলে হবে। 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ, 5 একে -5 মাইনাস 7 দুগুণ 14। মনে পড়ে? এই 1 যে সারি যে কলামে আছে এটা বাদ যাবে, এটা বাদ যাওয়ার পরে এটার সাথে এটার গুণ মাইনাস এটার সাথে এটার গুণ, মনে পড়ে? ওকে, 3/3 মাত্রা ম্যাট্রিক্সের মান এভাবে বের করে। ওকে, তাহলে আমরা -1 এর জন্য এই 1 এরটা লিখে ফেলছি। তারপরে আমরা কি করব? এই 2, এই 2 এর জন্য কি করি? এটার জন্য প্লাস, এটার জন্য মাইনাস। মাইনাস কেন হয় গতদিনে বলেছি। মাইনাস হয় কারণ এটা 1 নাম্বার সারি 2 নাম্বার কলামে আছে, যোগফল 3 বিজোড়, যার কারণে মাইনাস হবে। তাহলে 2 লিখে ফেলবো, ওটা কিন্তু লিখতে হবে এখানে, হ্যাঁ। তাহলে 2 যে সারি যে কলামে আছে ওটা বাদ, বাদ দিলে থাকবে 4 একে -4 মাইনাস 7 3 7 21। তারপর আবার প্লাস, এই 3 এর সাপেক্ষে বিস্তার, 3 যে সারি আছে যে কলামে আছে ওটা বাদ, 4 দুগুণ 8 -15, 8 -15। এটার ভ্যালু যেটা আসবে সেটাই হচ্ছে এটার মান। এটার মানটা আমরা বের করে ফেলবো, যেটা আসবে সেটাই। মনে পড়ে? নির্ণায়কের মানটা কি মনে পড়ে? ঠিক আছে, ওকে। এটাই হলো আমাদের নির্ণায়কের মান বের করার সিস্টেম। যে কোনো একটা সারি বা যে কোনো কলামের সাপেক্ষে বিস্তার করতে হয়, বিস্তার করে এই যে এই সারি সাপেক্ষে বিস্তার করতে, তাহলে 1 লিখবো, ওটাকে 1 কে লিখতে হবে, এটা 1 এর আগে আসবে প্লাস, তারপরে 2 কে লিখতে হবে, 2 এর আগে আসবে মাইনাস, 3 লিখতে হবে, 3 এর আগে আসবে প্লাস, সবগুলো গুণ এদিক থেকে হবে, প্রথম গুণটা এদিক থেকে হবে। ঠিক আছে, এগুলো আমরা গতদিনে শিখেছিলাম। আচ্ছা, আজকে আমরা নির্ণায়কের কিছু প্রুফ শিখবো। নির্ণায়কের কিছু প্রুফ শিখবো, নির্ণায়কের কিছু প্রুফ শিখবো। এই প্রুফ শিখতে গেলে আমাদের কিছু ধর্ম মনে রাখতে হবে নির্ণায়কের, হ্যাঁ। নির্ণায়কের কিছু ধর্ম মনে রাখতে হবে। আমি ধর্মগুলো একবার করে বলে যাই, অ্যাকচুয়ালি দেখো, এগুলো প্রমাণে কখনোই আসে না, বাট ধর্মগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, হ্যাঁ, কারণ প্রমাণের স্বার্থে এগুলো কাজে লাগবে। কোন নির্ণায়কের কোন সারি বা কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে তার মান শূন্য। কি লিখছে বলো? যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলো উপাদান যদি শূন্য হয় তাহলে সেটার ভ্যালু শূন্য হবে। কারণটা কি ভালো করে খেয়াল করে দেখো। এখানে একটা নির্ণয় তুমি দেখতে পাচ্ছ, এই নির্ণয়কে যদি তুমি ধরে নাও যে এই কলামের সাপেক্ষে তুমি বিস্তার করবা, এই কলামের সাপেক্ষে বিস্তার করবা, তাহলে ফার্স্টে এই জিরোর সাপেক্ষে বিস্তার করো, তাহলে 0 লেখো। 0 লিখলে কি হবে? এই 0 যে সারি যে কলামে আছে ওটা বাদ চলে যাবে, বাদ দেওয়ার পরে কত থাকলো? তাহলে এখানে a2b3 মাইনাস b2a3, এটাই তো থাকবে নাকি? তারপরে প্লাস দিবা, প্লাস কেন হবে? এই 0-র জন্য লিখছো, এটা হইছে। এখন তারপরে কত আসবে? তারপরটা কত আসবে? এই 0-র জন্য আসবে। এই 0 যে সারি যে কলামে আছে ওটা বাদ, তাহলে এটার জন্য প্লাস হলে এই 0-র জন্য -0 ইন্টু সামথিং থাকবে। তারপরে এই 0-র জন্য আবার দিবা +0 ইন্টু সামথিং থাকবে। তাহলে এই 0-র সাথে এটা গুণ করলে তো সেটা 0 হয়ে যাবে নাকি? কারণ ওই 0 কিন্তু লিখতে হয় এখানে, হ্যাঁ, তার সাথে যাই গুণ করো না কেন 0। এই 0 ছিল, তার সাথে যাই গুণ করো না কেন 0, এখানেও যাই গুণ করো না কেন 0 হয়ে যাবে। অ্যান্সার ইজ 0। চাচ্চু ম্যাট্রিক্স করানো হয়েছে? হ্যাঁ আদিল, ম্যাট্রিক্স করানো হয়েছে। তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলো উপাদানই যদি 0 হয় তাহলে সে নির্ণায়কের মান 0, মনে থাকবে?
একটা সারি বা যে কোনো একটা কলাম, এখানে এই কলামের সবগুলো উপাদান 0 ছিল, যদি এরকম কোনো নির্ণায়ক থাকে যে নির্ণায়কের এই সারিগুলো 0 আর এখানে কোনো একটা ভ্যালু আছে, তাইলেও এটার মান কত? তাইলেও এটার মান 0, কারণ তুমি যদি এটাকে এই সারির সাপেক্ষে বিস্তার করো তাহলে সেটার ভ্যালু 0 হয়ে যাবে। কথা কি বোঝা গেল? ওকে, তুমি যদি এখন বলো যে চাচ্চু এখানে 0 0 0 আছে, আমি এই A1 এর সাপেক্ষে বিস্তার, আমরা এই সারির সাপেক্ষে বিস্তার করব, করে দেখো মান 0ই আসবে। করো না, তুমি এই নির্ণয়কের মানটা বের করছি কার সাপেক্ষে? এইটার সাপেক্ষে বিস্তার করে, তাই না? এই নির্ণয়কের মান বের করছি এটার সাপেক্ষে বিস্তার করে, তুমি এখন বললা না আমি এই সারির সাপেক্ষে বিস্তার, এই কলামের সাপেক্ষে বিস্তার করব না, আমি ধরে নাও চাচ্ছি এই সারির সাপেক্ষে বিস্তার করতে, করে দেখো মান 0 আসবে, করে দেখো 0 আসবে, কনফার্ম থাকো 0 আসবে। চাচ্চু বলেছে 0 আসবে, কনফার্ম। তাহলে একটা সারি বা একটা কলামের যে কোনো উপাদান 0 হইলে তার মান 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা 2 নম্বর কথা কি, দুইটা কলাম বা দুইটা সারি একই হলে, দেখো এই যে দুটা কলাম, এই কলাম এই কলাম, এই দুটা কলাম একই যদি হয় তাইলেও তার মান 0 হবে। মনে থাকবে, এই দুইটা কলামের মান যদি একই হয়, এখানে দুইটা কলাম হয়েছে, দুইটা সারির মানও যদি এরকম হইতো তাইলেও মান 0 হইতো। নির্ণয়কের কোন সারি বা কলামের উপাদানগুলো অন্য একটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো m গুণের সমান, মানে বাংলা কথা যেটা, এক জোড়া সারি বা এক জোড়া কলাম যদি গুণোত্তর ধারায় থাকে, বাংলা কথা আমি ওটাকে ভালো করে লিখি, এক জোড়া সারি অথবা এক জোড়া কলাম যদি গুণোত্তর ধারায় থাকে, গুণোত্তর ধারা মানে বোঝো তো, কোন একটা জিনিস গুণ হয়, গুণোত্তর ধারায় যদি থাকে কোন একটা নির্ণয়কের, তাহলে নির্ণয়কের মান 0, নির্ণয়কের মান 0। কোন একটা নির্ণয়কের যদি তুমি দেখো এক জোড়া সারি বা এক জোড়া কলাম গুণোত্তর ধারায় আছে, তাহলে তার মান হবে কত? তাহলে তার মান হবে 0। এক জোড়া সারি হতে পারে অথবা এক জোড়া কলামও হতে পারে, তাহলে তার মান 0 হবে। কিভাবে 0 হবে দেখো, এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে, খেয়াল করে দেখো। এখানে ছিল A1 A2 A3 আর এখানে ছিল MA1 MA2 MA3, তার মানে এখানে দুইটা কলাম দেখতে পাচ্ছ, এই একটা কলাম এই একটা কলাম। দেখো এই কলাম A1 ছিল, এই A1 এর সাথে M গুণ করেই কিন্তু এটা হয়েছে, ঠিক কিনা? M দ্বারা গুণ হয়েছে অ্যাকচুয়ালি, এক নাম্বার কলামের সাথে M দ্বারা গুণ করে 2 নাম্বার কলামটা তুমি পেয়ে গেছো, তাহলে নির্ণয়কের মান 0 হবে। কিভাবে 0 হবে আমি তোমাকে বলছি, দেখো এই নির্ণয়কের মান 0 কিভাবে হইলো, আমি যদি তোমাকে দেখাই কিভাবে এই নির্ণয়কের মান 0 হইলো, খেয়াল করো। আমি এখানে একটা কাজ করলাম, তার আগে তোমাকে আমি একটা কথা বলি নাই, এটা একটু বলে ফেলি, সেটা হলো একটা নির্ণয়কের কি বলে ম্যাট্রিক্সের মধ্যে একটা পার্থক্য আছে, আমি তোমাকে একটু বলে দিই, এটা একটু ভালো করে মনে রাখবা। মনে করো যে এটা একটা ম্যাট্রিক্স ABCD, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমি একটা কে দ্বারা গুণ করলাম, কে হচ্ছে একটা ধ্রুবক। আমাকে একটু বলো তো, এটা যদি ম্যাট্রিক্স হয়, ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ পায়, তাহলে এই কে এর মান হচ্ছে ধ্রুবক, এটার মান 2 3 4 5 কিছু একটা হতে পারে। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা কোন একটা ধ্রুবক দ্বারা গুণ করি, তাহলে এই কেটা কার সাথে গুণ হবে? তো কি তুমি আমাকে পরে একটু বলো, হ্যাঁ যা যা বলতেছো পরে একটু বলো, পরে করাবো নি, হ্যাঁ এটাকে বলো কে যদি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ হয় তাহলে এই কেটা কার সাথে গুণ হবে? সবগুলোর সাথে গুণ হবে, কে এ কে বি কে সি কে ডি। কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোন একটা ধ্রুবক গুণ হয় তাহলে ওই ধ্রুবকটা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে, এটা ম্যাট্রিক্সের জন্য। এখন কথা হলো যদি এটা নির্ণয়ক হইতো, যদি এটা কি হইতো? নির্ণয়ক হইতো, তাহলে কি হবে খেয়াল করে দেখো। মনে করো একটা কে, এটা গুণ হচ্ছে কোন একটা নির্ণয়কের সাথে, ধরে নাও 2/2 এর একটা নির্ণয়ক আছে, নির্ণয়ক তো সবসময় বর্গাকার হবে, হ্যাঁ নির্ণয়ক কিন্তু বর্গাকার হবে, ম্যাট্রিক্স বর্গাকার আয়তাকার হতে পারে কিন্তু নির্ণয়ক অলওয়েজ বর্গাকার, খেয়াল করো। তাহলে এই যে কে দ্বারা যদি এই নির্ণয়ককে তুমি গুণ করো তাহলে কি হবে বলো তো দেখি? নির্ণয়কের ক্ষেত্রে এই কেটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। নির্ণয়কের ক্ষেত্রে এই কেটা যদি আমি 1 নাম্বার সারির সাথে গুণ করে দিই তাহলে শুধু 1 নাম্বার সারির সাথে গুণ হবে, 2 নাম্বার সারিটা এরকমই থাকবে, এরকম হতে পারে। অথবা কি হতে পারে, ওই কে দ্বারা 2 নাম্বার সারির সাথে গুণ হতে পারে, তাহলে এ বি সেম থাকবে, কে সি কে ডি হবে। অথবা কি হতে পারে, 1 নাম্বার কলামের সাথে গুণ হবে, 2 নাম্বার কলামটা এরকমই থাকবে। অথবা 1 নাম্বার কলাম ঠিক আছে, কে দ্বারা 2 নাম্বার কলামের সাথে গুণ হবে, তাও হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করলে সেটা সবগুলো ভুক্তির সাথে গুণ হয়, কিন্তু নির্ণয়কের সাথে যখন কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করো তখন
যে কোনো একটা সারির সাথে বা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়। এই দুইটা কিন্তু মারাত্মক লেভেলের ডিফারেন্স একটা ম্যাট্রিক্স এবং নির্ণয়কের মধ্যে। এটা দেখাইছেন চাচ্ছু, ইয়েস বলেছিলাম। তাহলে এখান থেকে যদি উল্টা কথাটা যদি বলতে চাই যে কোন একটা ম্যাট্রিক্সের সবগুলো থেকে কিছু কমন গেলেই শুধুমাত্র কমন যায়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমি কমন নিব, যেহেতু গুণ হলেও সবগুলোর সাথে গুণ হয়, তাহলে যখন আমি কমন নিব অর্থাৎ এই লাইন থেকে এই লাইনে যাব, তাহলে সবগুলো থেকেই যেটা কমন নিচ্ছে সেটা সবগুলো ভুক্তি থেকেই কমন আসবে। নির্ণয়কের ক্ষেত্রে কি দেখো, নির্ণয়কের ক্ষেত্রে চিন্তা করো এই লাইন থেকে এই লাইন, কোন একটা সারি থেকে কিছু কমন গেলেই কমন নেওয়া যায়, বা কোন একটা কলাম থেকে কিছু কমন গেলেই কলম নেওয়া যায়, এটাই নিয়ম। তাহলে এইখানে আসো, এখানে যেটা বলছিলাম আমি যে এই কলামের সাথে এই কলামটা গুণোত্তর ধারায় আছে। তাহলে গুণোত্তর ধারায় যদি থাকে মানে এম দ্বারা গুণ হইছে, তাহলে এই যে 2 নম্বর কলাম ছিল, এই 2 নম্বর কলাম থেকে আমি এমটাকে কমন নিলাম, তাহলে কত থাকলো? 1 নম্বর কলাম যা ছিল তাই। আমরা তো জানি নির্ণয়কের ক্ষেত্রে কোন একটা সারি বা কোন একটা কলাম থেকে কিছু কমন গেলেই কমন নেওয়া যায়। সো এই কলাম থেকে আমি এম কমন নিয়েছি, তাহলে আছে কত? এখন শুধু A1 থাকবে, A2 থাকবে, A3 থাকবে, C1 C2 C3। আমরা দেখো তো একটু আগে বলে আসছিলাম না যে কোনো একটা নির্ণয়কের যখন তুমি দেখবা যে এইরকম দুইটা সারি বা দুইটা কলাম একই, দেখো এই যে এই কলামও A1 A2 A3, এই কলাম হয়েছে A1 A2 A3, তাহলে এই কলাম এই নির্ণয়কের মান কত? শূন্য না? দুইটা কলাম যদি সেম হয়ে যায় তখন তার মান শূন্য হয়ে যায়, তাই না? করসপন্ডিং উপাদানগুলো সেম, A1 এখানে A1, A2 A2, A3 A3, মান শূন্য। বুঝতে পেরেছো? কোন নির্ণয়কের একটি সারি ও একটি কলাম না সমান হতে গেলে হয় দুইটা সারি সমান হতে হবে অথবা দুইটা কলাম সমান হতে হবে। একটা সারি একটা কলাম সমান হলে হবে না, হয় দুইটা সারি সমান জামিনুল অথবা দুইটা কলাম সমান। তাহলে যেটা বললাম আমি যে দুইটা সারি বা দুইটা কলাম যদি বা এক জোড়া সারি এক জোড়া কলাম যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে তার মান শূন্য হবে। গুণোত্তর ধারায় থাকলে তখন তার মান শূন্য হবে। একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি, ধরে নাও এখানে থাকলো 1 3 5 7 8 9 3 9 15, বলে দিলাম এটার মান কত, এই নির্ণয়কের মান কত? কেউ কি বলতে পারবা? এগুলো কি নোট করবা? অবশ্যই নোট করবা। এই নির্ণয়কের মান কত বলতে পারবা? এটা কিন্তু আমাদেরকে পুরোটা করারই দরকার নাই, না দেখে আমি বলতে পারি এই নির্ণয়কের মান কত। এই নির্ণয়কের মান শূন্য কিভাবে জানো? দেখো এই নির্ণয়কগুলো এমসিকিউতে আসবে, তোমাকে শিখাবো আমি, এগুলো টেনশন নাই, এগুলো আমি শিখাবো তোমাদেরকে পরে। দেখো 1 থেকে এটা 7 গুণ হয়েছে আর 3 থেকে 8 গুণ, তার মানে এই কলাম কিন্তু গুণোত্তর ধারা বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এটা দেখি, দেখো এই যে 5 থেকে 15 কত গুণ হয়েছে, অর্থাৎ 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম। 5 থেকে 15 কয় গুণ হয়েছে? 3 গুণ, 3 দ্বারা গুণ হয়েছে। এই 3 থেকে 9 3 দ্বারা গুণ হয়েছে। 1 থেকে 3 3 দ্বারা গুণ হয়েছে। তার মানে দেখা যাচ্ছে কি এই ফার্স্ট কলাম যেটা ছিল এবং এই থার্ড কলাম, এই দুইটা কলাম এখানে গুণোত্তর ধারায় আছে, মানে এক জোড়া। সেটা হতে পারে দুইটা সারি, হতে পারে দুটো কলাম। যদি গুণোত্তর ধারায় থাকে তাহলে এটার মান শূন্য লিখতে পারবা, এটার মান হচ্ছে শূন্য। এখন যদি তুমি বলো এটার মান কিভাবে শূন্য, ওই যে যেটা একটু আগে হইলো, কি ছিল? এই যে এই কলাম থেকে তুমি 3 কমন নিবা তাইলেই হবে, আর বাকি যে কলামগুলো যেমন আছে তেমনই থাক। 1 3 5 যেমন ছিল তেমনই আছে, 7 8 9 যেমন ছিল তেমনই আছে। আর এই কলাম থেকে 3 কমন নাও, তাহলে 3 একটা সামনে নিয়ে আসো, তাহলে এখানে থাকবে কত? 1 3 5। দেখো এই কলাম আর এই কলাম সমান, একই রকম হয়ে গেছে, তাহলে এটার মান চলে আসবে শূন্য। তাহলে 3 এর সাথে শূন্য গুণ করলে শূন্য হয়ে যাবে। এক জোড়া সারি এক জোড়া কলাম। ম্যাট্রিক্স ও নির্ণয় কিভাবে বুঝবো, কিভাবে চিনবো? চিহ্ন দেখে চিনবা। নির্ণয়কের চিহ্ন হচ্ছে শুধু এই যে ডাবল মডুলাস, এটা হচ্ছে এই যে একটা মডুলাস, এটা হচ্ছে নির্ণয়ক। ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বা ডাবল মডুলাস হলে সেটাকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে? হ্যাঁ, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে, এগুলো আমি শেখাবো। তাহলে মনে রাখো এক জোড়া সারি বা এক জোড়া কলাম গুণোত্তর ধারায় থাকলে মান শূন্য হয়। নির্ণয়কের সারি বা কলাম সমূহ পরস্পর স্থান বিনিময় করলে কোনো মানের পরিবর্তন হয় না। মানে হচ্ছে দেখো এখানে A1 B1 C1 এটা ছিল একটা সারি, এই সারিকে আমি কলাম বানাই দিছি, মানে ট্রান্সপোজ করা যেটাকে বলে। সারিগুলোকে কলাম বা কলামগুলোকে সারি যদি আমি বানায় দেই তাহলে ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি বানায় দিলে ভ্যালুর কোনো পরিবর্তন হয় না নির্ণয়কের ক্ষেত্রে। 2 নম্বরে আসি। 2 নম্বর, পাশাপাশি অবস্থিত দুইটা সারি বা দুইটা কলাম যদি জায়গা এক্সচেঞ্জ করে নিজেদের মধ্যে তাহলে ভ্যালু সেম থাকে, চিহ্ন চেঞ্জ হয়ে যায়। খেয়াল করে দেখো এখানে আমি দুইটা কলাম নিচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা কলাম নিচ্ছে না, দুইটা সারি নিচ্ছে। যদি আমি দেখতে চাই A1, এই যে দুইটা কলাম নিয়েছে ওরা, এই যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম এবং এই যে 2 নম্বর কলাম, এই দুইটাকে তারা জায়গা এক্সচেঞ্জ করে দিয়েছে। জায়গা এক্সচেঞ্জ মানে কি, এই কলামটা এখানে আসছে, অর্থাৎ 2 নম্বর কলাম 1 নম্বর কলামে আসছে, 1 নম্বর কলাম 2 নম্বর কলামে গেছে। থার্ড কলামটা যেমন ছিল তেমনই আছে, শুধু দেখো এখানে 1 নম্বর কলাম যেটা ছিল সেটা 2 নম্বর কলামে গেছে, আর 2 নম্বর কলাম যেটা সেটা 1 নম্বর কলামে আসছে। অর্থাৎ
পাশাপাশি অবস্থিত দুইটা সারি বা দুটো কলাম পরস্পরের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করেছে, যদি জায়গা এক্সচেঞ্জ করে তাহলে ভ্যালু সেম থাকবে, শুধু সামনে একটা চিহ্ন চেঞ্জ হবে, সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসছে। পাশাপাশি অবস্থিত দুটো সারি বা দুটো কলাম যদি পরস্পর স্থান বিনিময় করায় তাইলে মান সেম থাকে, শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, একটা মাইনাস দিতে হয়। ঠিক আছে, ওকে। এগুলো এগুলো প্রত্যেকটা ধর্ম, কিন্তু এগুলো এগুলো হচ্ছে নির্ণয়কের মৌলিক ধর্ম। এগুলো এগুলো কিন্তু ম্যাট্রিক্সের জন্য সত্য না, এটা শুধুমাত্র নির্ণয়কের জন্য সত্য এগুলো। হ্যাঁ, তারপরে এখানে এটা যেটা আমি বলে আসছি একটু আগে, কে দ্বারা আমি যদি কোনো নির্ণয়কে গুণ করি তাহলে এটা যে কোনো একটা সারির সাথে বা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। এখানে 1 নম্বর সারির সাথে দেখানো হয়েছে, এটা 2 নম্বর সারি হতে পারতো, 3 নম্বর সারি হতে পারতো, 1 নম্বর কলাম হতে পারতো, 2 নম্বর কলাম হতে পারতো, 3 নম্বর কলাম হতে পারতো। ঠিক আছে, যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে গুণ হবে। গুরুত্বপূর্ণ কথা যেটা, এটা এটা হচ্ছে একটা নির্ণয়কে ভেঙে আমরা দুইটা নির্ণয়কে কনভার্ট করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে দেখো, এখানে যেটা হয়েছে, এখানে কিন্তু এই যে এই পুরোটা মানে কিন্তু 1 নম্বর কলাম, এই যে A1 প্লাস 1, A2 প্লাস 1, A3 প্লাস 1, এই পুরোটা মিলে কিন্তু একটা কলাম। A1 এর সাথে 1 যোগ করে এটা একটা উপাদান। ঠিক আছে, এটা একটা কলাম, এইটা একটা কলাম, এটা একটা কলাম ছিল। সো আমরা এখন যেটা করব, এই 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম, এই দুইটা কলামকে ঠিক রাখবো, করে এই একটা নির্ণয়কে দুইটা নির্ণয় আকারে প্রকাশ করব। তাহলে এই যে 2 নাম্বার কলাম এবং 3 নাম্বার কলাম, দুইটা নির্ণয়কে প্রকাশ করব যেহেতু, তাহলে একটা নির্ণয় প্লাস আরেকটা নির্ণয়, এই দুইটা কলাম সেম। 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলামের কোনো পরিবর্তন হবে না। এই একটা নির্ণয়কে ভেঙে আমরা দুইটা নির্ণয়ক লিখবো, 2 নম্বর 3 নম্বর কলামটা সেম থাকবে। শুধুমাত্র 1 নম্বর কলামটা কি হবে, প্রথম নির্ণয়কের ক্ষেত্রে 1 নম্বর কলামটা আসবে, এই যে প্রথম উপাদানগুলো ছিল যেগুলো, সেগুলো আসবে 1 নম্বর কলামে, এখানে গেল। আর এই যে দ্বিতীয় উপাদান যেগুলো ছিল, দ্বিতীয় উপাদান মানে এই যে প্লাসের পরে যেটা ছিল সেই উপাদানগুলো, এই যে 1 গুলো আরেকটা যে নির্ণয়ক ছিল সেটার 1 নম্বর কলামে গেল। আর গুরুত্বপূর্ণ কথা যেটা, এখানে যে চিহ্নটা থাকবে, হ্যাঁ, এই যে এগুলো সবগুলোতে সেম চিহ্ন থাকতে হবে, এই চিহ্নগুলো অ্যাকচুয়ালি যাবে এই যে মাঝখানে, এখানে। একটা নির্ণয়কে ভেঙে আমরা এরকম 2টা বা 3টা সাব নির্ণয়কে কনভার্ট করে ফেলতে পারি, এগুলো কোনোদিন ভ্যালুর পরিবর্তন হয় না। অনেকে বলতেছে চাচ্ছি এগুলো কোথায় কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে, একটু পরে আমরা বিভিন্ন প্রুফ করব, সেই প্রুফগুলোতে এই ধর্মগুলোকে আমাদের ইউজ করে করে করতে হবে। ঠিক আছে, তাহলে একটা নির্ণয়কে ভেঙে আমরা এরকম 2-3টা নির্ণয়ক বানাইতে পারি, কিন্তু যেগুলোর মাঝখানে প্লাস নাই সেগুলো কিন্তু ওই জায়গায় সেম সেম ভাবে থাকবে, সেম সেম ভাবে থাকবে। হ্যাঁ, এগুলো যখন আমরা অঙ্ক করব তখন এগুলো বুঝবো। আমি যদি ছোট করে একটা এক্সাম্পল দেই, মনে করো এখানে আমি ছোট করে আরেকটা এক্সাম্পল দেই, তাহলে তোমাদের জন্য বোঝা ইজি হবে। মনে করো আমি তোমাকে বললাম A1 A2 A3 B1 প্লাস K B2 প্লাস K B3, আচ্ছা এগুলো আমি আলাদা করে দিলাম। মনে করো যে B1 প্লাস X B2 প্লাস Y B3 প্লাস Z, আর এখানে দেখলাম C1 C2 C3। মনে করো যে আমরা এই নির্ণয়কে ভেঙে দুইটা নির্ণয়ক বানাইতে চাচ্ছি। তো দুইটা নির্ণয়ক বানাইতে গেলে দেখো 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম কিন্তু সেম থাকবে। তাহলে দুইটা নির্ণয়ক আমরা লিখবো, এই যে দুইটা নির্ণয়ক লিখে ফেললাম। দুইটা নির্ণয়কেরই কি 1 নম্বর কলামগুলো সেম, অর্থাৎ A1 A2 A3 A1 A2 A3, 1 নম্বর কলাম সেম। 3 নম্বর কলামও সেম, C1 C2 C3 C1 C2 C3, 3 নম্বর কলামটাও সেম। চেঞ্জটা হবে কোথায়, চেঞ্জটা হবে 2 নম্বর কলামে। তাহলে প্রথম ম্যাট্রিক্সে 2 নম্বর কলামে কি রাখবা, এই যে এটা কিন্তু দুইটা জিনিস তাই না, ভাগ হয়ে যাবে। 2 নম্বর কলাম ছিল এটা দুইটা নির্ণয়কে ভাগ হয়ে যাবে। প্রথম ম্যাট্রিক্স নির্ণয়কে থাকবে B1 B2 B3 B1 B2 B3, আর দ্বিতীয় কলামে কোনটা দিবা, XYZ, এই যে প্লাসের পরে যেগুলো ছিল XYZ, এই দুটোর মাঝখানে কি যেন চিহ্ন ছিল, প্লাস চিহ্ন ছিল, এই প্লাস চিহ্ন দুইটা নির্ণয়কের মাঝখানে বসে যাবে। এটা আমরা করতে পারি। যদি এখানে মাইনাস থাকতো এখানে সবগুলোতে, এখানে মাইনাস চিহ্ন চলে যেত। এখানে যদি প্লাস না থাকে, এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, হ্যাঁ, তাহলে সেই মাইনাস এখানে চলে যাবে। মানে এখানে এই তিনটাতে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে চলে যাবে। ওকে, বুঝতে পেরেছি আমরা? কেউ যেন বলতেছিল মাইনাস থাকলে কি হবে। ওকে, আর গুরুত্বপূর্ণ যেটা 8 নাম্বারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝলেই আলটিমেটলি হয়। এই গুরুত্বপূর্ণ 8 নাম্বার যেটা আমরা বলি সেটা হচ্ছে কি, যে কোনো একটা নির্ণয়কের কোনো একটা সারি বা কোনো একটা কলামের সাথে আমরা মনে মনে যে কোনো কিছু গুণ করে সেইটা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে যোগ বিয়োগ করতে পারি, কোনো মানের কোনো পরিবর্তন হয় না। এখন বলবো চাচ্চু এটা কি বললেন, কিছুই বুঝলাম না। মানে নির্ণয়ক এমন একটা জিনিস, নির্ণয়কে তোমার মন যা চাই তুমি তাই করতে পারবা, এই অপরচুনিটি বা এই সুযোগ তোমাকে দেওয়া হয়েছে। আমি কি বলেছি, একটা নির্ণয়কের যে কোনো সারি বা যে কোনো একটা কলামের সাথে
আমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দ্বারা আমরা গুণ করতে পারি। গুণ করে যা আসবে সেই জিনিসটাকে যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে যোগ বিয়োগ করতে পারি। এখানে যেটা হয়েছে দেখো, এখানে হয়েছে কি, এই যে একটা নির্ণয়ক ছিল, এই নির্ণয়কে আমরা যেটা করেছি, এই যে 2 নাম্বার কলামের সাথে আমরা কিছু একটা গুণ করেছি মনে মনে। মনে করে এই 2 নাম্বার কলামের সাথে আমরা মনে মনে গুণ করেছি কে। কি গুণ করেছি? কে গুণ করেছি। তাহলে এই 2 নাম্বার কলামের সাথে যদি কে গুণ করো তাহলে কত আসবে? কে বি ওয়ান, কে বি টু, কে বি থ্রি আসবে। এই যে 2 নাম্বার কলামের সাথে কে দ্বারা গুণ করে সেই জিনিসটাকে 1 নাম্বার কলাম থেকে যোগ বিয়োগ করেছি। বোঝো নাই? 2 নাম্বার কলামের সাথে কে গুণ করো, কে বি ওয়ান, কে বি টু, কে বি থ্রি আসবে। এই ভ্যালুগুলোকে কি করেছি? 1 নাম্বার কলাম থেকে যোগ বিয়োগ করেছি। তাহলে কাজটা হচ্ছে 1 নাম্বার কলামে। তাহলে এই যে 1 নাম্বার কলাম এটা ছিল, এটার সাথে এটা হচ্ছে, দেখো কি হচ্ছে, 1 নাম্বার কলাম যা ছিল সেটাই থাক, তার সাথে কি করেছি, 2 নং কলামের সাথে কে দ্বারা গুণ করছি। তাহলে কে দ্বারা বি ওয়ান কে গুণ করলে কে বি ওয়ান, কে বি ওয়ান যোগ বিয়োগ করেছি। আমার ইচ্ছা মতো এটা যোগ করলে করতে পারি, বিয়োগ করলে করতে পারি। কে বি টু যোগ বিয়োগ করতে পারি, কে বি থ্রি যোগ বিয়োগ করেছি। মানের কোনো পরিবর্তন হবে না, এটার মান যা ওটার মানও তাই। এখন তুমি যদি বলতা, চাচ্চু এখানে যে আমরা কে বি ওয়ান, কে বি টু, কে বি থ্রি 1 নাম্বার কলামের সাথে করেছি, এটা কি 3 নাম্বার কলামের সাথে করতে পারতাম না? করতে পারতাম, কোনো সমস্যা নাই। আবার যদি বলতো এখানে গুণটা তো 1 নাম্বার কলামের সাথে করেছি, এটাকে আমি 2 নাম্বার কলামের সাথে করেছি, এটাকে আমি ইচ্ছা করলে 1 নাম্বার কলামের সাথে গুণ করে কে এ ওয়ান, কে এ টু, কে এ থ্রি এটা গুণ করার পরে সেই জিনিসটা 2 নাম্বার কলাম থেকে বা 3 নাম্বার কলাম থেকে যোগ বিয়োগ করতে পারবো কিনা? হ্যাঁ পারবো, কোনো সমস্যা নাই, করা যায়, ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। এখন আমি তোমাকে একটু ছোট করে দেখাই দিই যে এটার ভ্যালু কেন পরিবর্তন হয় না। এটার মান আর এটার মান যে সমান, এটা তোমাকে কি দেখাইলেই তুমি বিশ্বাস হবে যে এটার ভ্যালু যা এটার ভ্যালু তাই। আমি জাস্ট এটার ভ্যালু তোমাকে একটু বের করে দেই, এই যে এইটার ভ্যালু এইটা, এটা দেখাইতে পারলে তো তুমি খুশি নাকি? এইটার ভ্যালু যে এইটা, এটা দেখাইতে পারলে তুমি খুশি? চলো আমি প্রমাণ করে দিচ্ছি, দেখো রাইট সাইড থেকে শুরু করছি। রাইট সাইডে কত দেয়া ছিল দেখো, আমরা এখানে প্লাস মাইনাস যে কোনো একটা নেই, হ্যাঁ দুটা নিলে তোমার বুঝতে অসুবিধা হতে পারে, আমরা যে কোনো একটা নিলাম। তাহলে এখানে কত ছিল? এ ওয়ান প্লাস মাইনাস কে বি ওয়ান, আচ্ছা প্লাস মাইনাস নিলাম, কোনো সমস্যা নেই, নাও তোমরা অনেক ভালো, তোমরা বুঝবা আশা করি। কে বি থ্রি, আর এখানে ছিল কত? বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, এটা ছিল নির্ণয়। সো এই নির্ণয়কে আমরা কি করব, এটা থেকে এটা প্রুফ করব, আমার টার্গেট হচ্ছে এটা। সো ফার্স্টে এই নির্ণয়কে আমরা ভেঙে ফেলি, যেহেতু একটা নির্ণয়কে আমরা দেখতেছি যোগ বিয়োগ আছে, এটাকে আমরা ভেঙে ফেলি, দুইটা নির্ণয়কে ভেঙে ফেলি। একটু আগে যেটা আমরা শিখে আসলাম, দুইটা নির্ণয়কে ভাঙবো। সো দুইটা নির্ণয়কে ভাঙতে গেলে দেখা যাচ্ছে 2 নাম্বার 3 নাম্বার কলামটা সেম থাকবে। তাহলে 2 নাম্বার 3 নাম্বার কলামটা আমরা সেম রেখে দিই। 2 নাম্বার 3 নাম্বার কলামটা আমরা সেম রাখলাম। এরপরে কি হয়েছে, 1 নাম্বার কলামটা, প্রথম নির্ণয়কে 1 নাম্বার কলামে থাকবে এ ওয়ান, এ টু, এ থ্রি, আর দ্বিতীয়টাতে কত থাকবে? কে বি ওয়ান, কে বি টু, কে বি থ্রি, কে বি ওয়ান, কে বি টু, কে বি থ্রি, এটাই থাকবে। এবং মাঝখানে এখানে প্লাস মাইনাস ছিল, এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে নিলাম। বলো এই জিনিসটাকে ভেঙে যে দুইটা নির্ণয়ক লিখলাম, এই জায়গাতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। এই একটা নির্ণয়কে ভেঙে যে দুইটা নির্ণয়কে ভাঙলাম, আমি একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে ভাঙলাম, এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? কারো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আমার টার্গেট কি ছিল? আমার টার্গেট ছিল এটা সমান সমান এটা প্রমাণ করা, এটাই তো নাকি? যেটা প্রমাণ করা লাগবে, মানে রাইট সাইড থেকে লেফট সাইড প্রুফ করব। আমরা রাইট সাইড থেকে যেটা লেফট সাইডে প্রুফ করতে চাচ্ছি, দেখো তো আমাদেরকে যেটা প্রমাণের কথা তারা বলেছিল, প্রমাণে যেটা ছিল এ ওয়ান, এ টু, এ থ্রি, বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, অর্থাৎ এইটাই কি সেটাই কিনা? যেটা প্রমাণ করতে বলেছিল সেটাই এটা কিনা বলো। এই জিনিসটা আমার এটাই প্রমাণ করা লাগবে, তার মানে এটাকে আমার ঠিক রাখতে হবে। বাকি যেটা ছিল এটাকে জাস্ট যদি আমরা জিরো বানাইতে পারি তাহলে আমার খেলা শেষ, ঠিক আছে নাকি? এইটা মানে আমরা প্রমাণ করবো হচ্ছে এই জিনিসটাই তো এটা আসলে, তার মানে এটাকে আমরা ঠিক রাখবো। আর এটাকে যদি আমি এখন জিরো বানাইতে পারি তাহলে আমার কাজ শেষ। এখন আমরা টার্গেট করি যে এটাকে আমরা জিরো বানাইতে পারি কিনা। দেখো এটাকে আমরা জিরো বানাইতে পারি। এর পরের লাইন আমরা লিখছি, ওহো, পরের লাইন আমরা লিখছি, এটাকে যেমন আছে তেমনই থাক, এ ওয়ান, এ টু, এ থ্রি, বি ওয়ান, বি টু, বি থ্রি, সি ওয়ান, সি টু, সি থ্রি, প্লাস মাইনাস। খেয়াল করো তো,
এই যে নির্ণয়টা দেখতে পাচ্ছ, এই নির্ণয়কে দেখতে পাচ্ছি এই যে প্রথম কলাম যেটা ছিল, এই প্রথম কলাম থেকে কে এটা কমন যায়, যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে নির্ণয়কে কমন গেলেই কমন নেওয়া যায়। তাহলে কে কে কমন নিয়ে নাও। কমন নিলে কত থাকে, B1 B2 B3, এখানেও থাকে B1 B2 B3 C1 C2 C3। ঠিক আছে তো নাকি? তো তোমরা আমাকে একটু বলো তো, এই যে নির্ণয়টা দেখতে পাচ্ছ, এই নির্ণয়কের এই কলাম এবং এই কলাম দুটো কি সেম না? দুইটা কলাম যদি সেম হয় সেই নির্ণয়কের মান কত, শূন্য। এটা নির্ণয়কের মান শূন্য হয়ে গেল, এটা পুরোর মান শূন্য, তাহলে শুধু এটা থেকে যাবে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এটাই লেফট হ্যান্ড সাইড। বিশ্বাস হয়েছে? প্রমাণটা আমি আগে করে দিলাম, কিন্তু কি হইল জিনিসটা সেটা আমাকে তোমাকে পরে মনে রাখাচ্ছি। তার মানে প্রমাণটা তো ক্লিয়ার নাকি? প্রমাণটা ক্লিয়ার যে এই রাইট সাইড থেকে লেফট সাইড আমরা প্রুফ করে দিলাম, এটা করা যায়। কেটা কি হবে, কে এর সাথে 0 গুণ করলে কত হয়, এটার মান তো 0, এটার মান যদি 0 হয় তাহলে কে এর সাথে, এটা তো গুণ আকারে আছে, তাহলে কে এর সাথে 0 গুণ করলে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে না? 0 হয়ে যাবে। ওকে, সো নির্ণয়কে আমরা এই 8টা ধর্মই মনে রাখবো। সো নির্ণয়কে যেটা আমরা শিখলাম, তাহলে যে কোনো কলাম বা যে কোনো একটা সারির সাথে কোনো একটা জিনিস মনে মনে গুণ করে যে জিনিসটা আসবে সেটাকে আমরা যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে যোগ বিয়োগ করতে পারি, কোনো সমস্যা নাই। সো এই যে এই কাজটা করা যায়, এটার পরে লাস্টে একটা সাইড নোট দিতে হয়। এই যে এখানে যে সাইড নোটটা দিতে হবে, এই সাইড নোটটা আমি একটু খেয়াল করো, এখানে কি সাইড নোট দিবা, যে এই লাইন থেকে যে এই লাইনটা আমরা লিখেছি এটা একটা সাইড নোট দিতে হবে। কি সাইড নোট দিবা খেয়াল করো, এই যে এই লাইন থেকে যে এই লাইন লিখেছো, চেঞ্জটা হয়েছে কোথায়, এই যে এই জায়গাটায় চেঞ্জটা হয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার কলাম। 1 নাম্বার কলাম মানে C1, C1 মানে হচ্ছে 1 নাম্বার কলাম, তার উপর প্রাইম দিবা, এই প্রাইম মানে হচ্ছে C1 এ কাজ করা হয়েছে। C1 প্রাইম মানে কাজটা করছে হচ্ছে C1 এ। C1 এ আমি কি কাজ করেছি, এই যে C1 যেটা ছিল আগে C1 যেটা ছিল A1 A2 A3, সেটার সাথে আমরা যোগ বিয়োগ করেছি। কি যোগ বিয়োগ করেছি, এই এই C2 2 নাম্বার কলামের সাথে কে গুণ করে যেটা হয়েছিল, অর্থাৎ কে ইনটু 2 নাম্বার কলাম। অর্থাৎ যেটা বলছি, 2 নাম্বার কলামের সাথে কে গুণ করেছি, C2 এর সাথে কে গুণ করেছি, করে যেটা এসেছে সেটাকে আমরা C1 থেকে যোগ বিয়োগ করেছি, করে কোথায় লিখেছি, C1 প্রাইমে লিখেছি। করে কোথায় লিখেছি, ও সরি, কোথায় চলে গেলাম, তাহলে কি বলেছি আমরা, এটা মনে হয় ঝামেলা করছে একটু, আমি এটা একটু খুলে ফেলি। ওকে, এখন কাজ করবে। হ্যাঁ, কি বললাম, এখানে কাজটা করেছো কোথায়, কাজটা করেছো C1 এ, তাহলে C1 প্রাইম, C1 প্রাইম মানে C1 এ কাজ করেছো। কি কাজটা করেছো, এই C1 এর সাথে তুমি যোগ বিয়োগ করেছো। কি যোগ বিয়োগ করেছো, C2 এর সাথে কে গুণ করে যেটা হয় সেটা যোগ বিয়োগ করেছো। আমি আরো দু একটা এক্সাম্পল দিব, তাহলে তোমরা বুঝতে পারবা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো এরকম, এখানে আছে মনে করো A B C A1 B1 C1 A2 B2 C2, এটা মনে করো ছিল। আমি আসলে এখন ঘটাইতে চাচ্ছি কি, ধরে নাও আমি একটা কাজ ঘটাইতে, মনে করো আমার প্রমাণের সাথে এরকম জিনিস ধরা পড়লো, আমি কি করলাম, 3 নাম্বার কলামে কাজ করব, C3 তে কাজ করব। কি কাজ করব, C3 থেকে আমরা বিয়োগ করব হলো C2, এটা আমরা বিয়োগ করব। তাহলে খেয়াল করো, তুমি কাজটা করছো কোথায়, C3 তে, তার মানে এখানে এই যে প্রাইমটা আছে C3 তে, তার মানে এই C3 মানে 3 নাম্বার কলাম ছাড়া অন্য কোথাও কাজ হবে না। তাহলে 1 নাম্বার 2 নাম্বার কলাম যেমন আছে তেমনই থাকবে, A1 A2 এটা যেমন আছে তেমনই থাকবে, B1 B2 1 নাম্বার 2 নাম্বার কলাম সেম জায়গায় থাকবে। এই 3 নাম্বার কলামে আসবে চেঞ্জটা। 3 নাম্বার কলামে কি হয়েছে, C3 থেকে অর্থাৎ 3 নাম্বার কলাম থেকে C2 2 নাম্বার কলামটা বিয়োগ হয়েছে। তাহলে 3 নাম্বার কলাম ছিল এইটা, তার থেকে 2 নাম্বার কলাম বিয়োগ, তার মানে C মাইনাস B হবে, C1 মাইনাস B1 হবে, C2 মাইনাস B2 হবে। বুঝতে পেরেছো কিনা, সাইড নোটটা কি বুঝতে পেরেছো, কাজ করছো যেখানে সেটার উপরে প্রাইম হবে। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদেরকে, মনে করো এখানে দিয়ে দিলাম x1 y1 z1 x2 y2 z2 x3 y3 z3, মনে করো এর একটা নির্ণায়ক ছিল। আমি করব কি, আমি কাজ করব ধরে নাও R1 প্রাইমে,
মানে আর বোঝায় রো, মানে 1 নাম্বার রোতে আমি কাজ করব। রো মানে হচ্ছে সারি, সারি হইলে আর হবে, কলাম হলে সি হবে। তাহলে আমি R1 এ কাজ করব। ধরে নাও আমি R1 এ করতেছি R1 প্লাস R2 মাইনাস R3, মনে করো এই কাজটা আমি করলাম। মানে কি বলেছি ভালো করে খেয়াল করবা, কি বলেছি ভালো করে খেয়াল করবা। ওকে, আমি কি বলেছি, R1 প্রাইমে কাজ করব। R1 প্রাইম মানে R1 এ কাজ করছো, তার মানে রো, এটা হচ্ছে রো, এগুলো হচ্ছে রো, রো মানে সারি। তাহলে শুধুমাত্র 1 নাম্বার রোতে কাজ হয়েছে, তার মানে 2 নাম্বার 3 নাম্বার রো যেমন ছিল তেমনই থাকবে। তাহলে 2 নাম্বার রো এটা, 3 নাম্বার রো এটা যেমন ছিল তেমনই থাকবে। x2 y2 z2 x3 y3 z3, 3 নাম্বার রোটা যেমন ছিল, 2 নাম্বার 3 নাম্বার রো যেমন ছিল তেমনই আছে। এখন চেঞ্জটা হবে কোথায়? চেঞ্জটা হবে 1 নাম্বার রোতে। এখানে এখানে চেঞ্জ করবা কি, 1 নাম্বার রো এর সাথে 2 নাম্বার রো যোগ করবা, যোগফল থেকে 3 নাম্বার রো বিয়োগ করবা। তাহলে 1 নাম্বার রো এর সাথে 2 নাম্বার রো যোগ করে তার থেকে 3 নাম্বার রোটা বিয়োগ করে কোথায় লিখবা? 1 নাম্বার রোতে লিখবা। তাহলে এখানে লিখছো কি, লিখছো এই দুইটা যোগ মাইনাস এটা, তার মানে x1 প্লাস x2 মাইনাস x3। আবার এখানে আসবে y1 প্লাস y2 মাইনাস y3, এখানে আসবে z1 প্লাস z2 মাইনাস z3। বুঝতে পেরেছো কিনা বলো? ক্লিয়ার? যেটা প্রাইম হবে শুধু সেখানে কাজটা হবে। এক্স্যাক্টলি, মারুফ আহমেদ বলেছে x1 প্লাস x2 মাইনাস x3, তাহলে ওই y1 এর জায়গাও চেঞ্জ করতে হবে। সি মানে কি, কলাম। ইয়াস, এই যে সি, এই সি দ্বারা বোঝাচ্ছে কলাম। C1 3 প্রাইম মানে এটা বোঝাচ্ছে কি 3 নং কলামে চেঞ্জ হয়েছে, 3 নং কলামে অপারেশনটা হয়েছে। অপারেশন মানে ওই যে কাজটা, যোগ বিয়োগ গুণ ভাগ যা করেছো, অপারেশনটা হয়েছে। আর এখানে যে R1 প্রাইম, R1 প্রাইম মানে কি 1 নাম্বার রো, 1 নং রোতে অপারেশন হয়েছে। এক নাম্বার রোতে অপারেশনটা হয়েছে। বুঝতে পেরেছি? ওকে, এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমি যদি আবারও ধর্মগুলো একটু প্রথম থেকে রিক্যাপ করি, আস্তে আস্তে একটু করে দেখে আসি। ধর্মগুলো 8টা ধর্ম ছিল আমাদের। 1 নাম্বার ধর্ম ছিল দুটো সারি বা দুটো কলাম যদি একই হয় তাহলে তার মানগুলো হবে 0। 2 নাম্বার ছিল যে ওই একই রকম ভ্যালু, এখানে ছিল 1 নাম্বার সারি 2 নাম্বার সারির মানগুলো একটু চেঞ্জ ছিল, কিন্তু দেখো A1 A2 A3 B1 B2 B3, আর এগুলো সবগুলো জিরো ছিল, এগুলো জিরো, এক 3টা জিরো হলে মান 0। আবার এখানে দুইটা যদি দুইটা একই রকম হয় তাইলেও মান 0, এটাও 0, আবার এটাও 0 হতে পারে। হ্যাঁ, ধরে নাও A1 A2 A3, এগুলো A1 A2 A3, মানে এটা এটা সেম, এটা এটা সেম, এটা এটা সেম। হ্যাঁ, আর এখানে থাক B1 B2 B3 থাক, তাইলেও মান 0, তাইলেও মান 0, মনে রাখবা। মানে এখানে কি সবগুলো সেম, 2 2 2 2 2 2, আর এখানে এই দুইটা সেম, এই দুইটা সেম, এই দুইটা সেম, তাইলেও মান 0। ঠিক আছে, মনে রাখবা, এটা কাজে লাগবে। ম্যাট্রিক্সকে গুণ করলে সবগুলোর সাথে গুণ, আর নির্ণয়কে গুণ করলে যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে গুণ। কমন নিতে খেলে নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটা সারি যে কোনো কলাম থেকে কিছু কমন গেলেই কমন যায়। গুণোত্তর ধারায় থাকলে মান 0 হয়। সারিকে কলাম, কলামকে সারি, অর্থাৎ ট্রান্সপোজ করলে ভ্যালুর চেঞ্জ হয় না। পাশাপাশি যদি দুটো সারি বা দুটো কলাম পরস্পরের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করে, বিনিময় হয়, তাহলে মান একই থাকে, চিহ্ন চেঞ্জ হয়। আর কে দ্বারা গুণ করলে যে কোনো সারি বা যে কোনো কলামের সাথে গুণ হয়, কমন নেওয়ার ক্ষেত্রেও তাই। পরেরটা আমরা যেটা বুঝাইলাম যে একটা নির্ণয়কে ভেঙে আমরা 2টা 3টা নির্ণয়কে বানাইতে পারি, আর যে কোনো একটা সারি বা যে কোনো কলামের সাথে যে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে সেটা অন্য যে কোনো সারি বা কলাম থেকে যোগ বিয়োগ করা যায়, কোনো ভ্যালুর পরিবর্তন হয় না। এই যে এটা বুঝাইলাম, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব, অ্যাকচুয়ালি আমরা নির্ণয়কে প্রুফে যাব, কিন্তু প্রুফ যাওয়ার আগে আমরা কিছু কথা একটু মনে রাখবো। আমরা নির্ণয়কে যাওয়ার আগে, নির্ণয়কে প্রমাণগুলো করার জন্য আমরা কিছু কথা মনে রাখবো। আমি 1 নাম্বার কথা যেটা বলি, খেয়াল করবা। কোন একটা নির্ণয়ক মনে করো, হ্যাঁ, কোন একটা নির্ণয়ক মনে করো এরকম আছে এ বি সি, এখানে আছে ধরে নাও ডি ই এফ। এই নির্ণয়কের যদি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে যদি 3টা 1 তুমি আনতে পারো, তাইলে খুব ভালো উপকার হবে তোমার জন্য। আমার টার্গেট থাকবে কোন একটা নির্ণয়কের যে কোনো সারি বা যে কোনো কলামে 3টাই 1 নিয়ে আসা। 3টা কেন বলছি, কারণ আমাদের সিলেবাসে মোটামুটি 3x3 এর ম্যাট্রিক্স নির্ণয়ক নিয়ে আমরা বেশি ডিল করব। 2x2 নির্ণয়কও তেমন নাই, বা 4x4 নির্ণয়কও তেমন নাই। 3x3 নিয়েই আমরা ট্রাই করব, সবগুলো ম্যাথই দেখবো 3x3 নির্ণয়ক। সো যে কোনো সারি বা যে কোনো কলামে 1 বানাবো। এখন যদি বলো কেন এই 1টা করলেন, কারণ আছে। কারণটা কি আমি তোমাকে একটু বলি।
এরপরে লাইনে তুমি বুঝতে পারবা এই নির্ণয়কের মান বের করা কেন এত ইজি। আমরা চাইলে এটার মান বিস্তার করে বের করতে পারি, বিস্তার মানে এই সারির সাপেক্ষে বিস্তার করলে মান বেরোবে, এটা একটা প্রসেস। বাট এটার আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে কি, দেখো এই 1 1 বানানোর পরে আমি দুই জায়গায় 0 বানাবো, এটা হচ্ছে আমার আরেকটা টার্গেট। কি বানাবো? 0 বানাবো। কারণ কি, একটু পরে বলতেছি। তাহলে এই 1 বানায় ফেলছে, এখন দুই জায়গায় আমি 0 বানাবো। 0 বানাবো কিভাবে? দেখো এই 1 এর থেকে এই 1 বিয়োগ করলে তো এখানে 0 চলে আসে নাকি? তাহলে আমার টার্গেট হচ্ছে এই জায়গায় 0 বানানো। তাহলে এই জায়গায় 0 বানানোর জন্য কি করবো? এই 1 থেকে এই 1 বাদ দিব, ঠিক তো নাকি? তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে হবে 0। এ থেকে বি বাদ দাও, হবে a মাইনাস বি। ডি থেকে ই বাদ দাও, হবে ডি মাইনাস ই। তার মানে তুমি কাজটা কোথায় করেছো বলো তো দেখি? এই যে এই লাইন থেকে যে লাইন করলা, কোথায় কাজটা করলা? এটা কলাম 1 এ কাজটা করেছো। তাহলে লিখবা কলাম 1 এ কাজ করেছি। কি কাজ করেছি? কলাম 1 থেকে কলাম 2 বাদ দিয়েছি, তাহলে C1 মাইনাস C2 করেছি। এটা কি বুঝতে পেরেছো? কলাম 1 এ কাজটা করেছি। কি কাজ করেছি? C1 থেকে C2 টা বাদ দিয়েছি। ওকে, ভালো কথা। এখানে আমি 0 বানায় ফেলছি। আবার আমি আরেক জায়গায় এখানেও 0 বানাবো। তাহলে এখানে 0 বানাইতে চাইলে আমি তাহলে এই 2 নম্বর কলাম থেকে 1 নম্বরও বাদ দিতে পারি, 3 নম্বরও বাদ দিতে পারি, আমার ইচ্ছা। আমি 3 নম্বরটা বাদ দিব, তাহলে প্রমাণের মতো হয় আর কি, সব অঙ্কের ক্ষেত্রে দেখা যাবে। এটা থেকে এটা বাদ দাও, তাহলে এই 1 থেকে এই 1 বাদ দিলে থাকবে 0, বি মাইনাস সি, ই মাইনাস এফ। তাহলে কাজটা কোথায় করলা তুমি? 2 নম্বর কলামে করেছো। তাহলে C2 প্রাইম কি করেছো? C2 থেকে C3 বিয়োগ করেছো, সাইড নোট দিলা। এটা মানে টিচার বুঝে নেবে তুমি কি করেছো। আর এই কলামটা যেমন আছে তেমনই থাক, এই কলামে আমি কোনো চেঞ্জ করব না। এই দুটো অপারেশন কি বুঝতে পেরেছো সবাই? ডক্টর মোহাম্মদ বলেছে, ডক্টর সাইদুল বলেছে, সবাইকে এই দুটো অপারেশন বুঝছো কিনা? 1 নম্বর কলামে কাজ করেছি। কি করেছি? 1 নং থেকে 2 নম্বর কলাম বাদ দিয়ে যেটা হয় সেটা 1 নম্বর কলামে লিখেছি। এই জন্য C1 প্রাইম মানে C1 এ কাজটা হয়েছে। C2 প্রাইম মানে 2 নম্বর কলামে কাজ হয়েছে। কি কাজ হয়েছে? C2 থেকে C3 বিয়োগ করে যেটা হবে সেটা লিখেছি। আচ্ছা, এরপরে কাজটা কি ভালো করে খেয়াল করো। এখন আমি এটাকে বিস্তার করব। এটাকে বিস্তার করতে গেলে এই সারির সাপেক্ষে বিস্তার করব। দুইটা 0 বানায় ফেলছি না? এই সারির সাপেক্ষে বিস্তার করো, তাহলে কত লিখবা? এই 0 সাপেক্ষে যখন বিস্তার করবা তাহলে 0 ইন্টু সামথিং লিখবা। এই 0, তাহলে এই 0 এটা বাদ গেলে এটা মাইনাস এটা এখানে আসবে, যাই হোক না কেন 0 সাথে ধরে গুণ হবে নাকি? আবার প্লাস বা মাইনাস যাই লেখো না কেন, এই 0 লিখবা, এই 0 লিখে কিছু একটা গুণ হবে। আবার প্লাস এই 1 লিখবা, এই 1 লিখে কি হচ্ছে? এই 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ যাবে, বাদ যাওয়ার পরে বাকিটার ভ্যালু আর কি, তাই না? সেই নির্ণয়কের মানটা আমি যদি লিখে ফেলি, এই 1 দিয়ে কত লেখা যায়? a মাইনাস বি, বি মাইনাস সি, আর ডি মাইনাস ই, ই মাইনাস এফ। তাহলে দেখো তো, এই 0 দিয়ে এটাকে গুণ করলে এটার ভ্যালু 0 হয়ে যাবে, এই 0 দিয়ে এটাকে গুণ করলে এটার ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র এই 1 এর সাপেক্ষে বিস্তার করে যেটা আছে সেই ভ্যালুটাই থাকতেছে না? তার মানে আমার মেইন টার্গেট কি? মেইন টার্গেট অ্যাকচুয়ালি এই কোন একটা নির্ণয়কে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে একটা 1 রাখা বা একটা যে কোনো একটা ভ্যালু রাখা, বাকি উপাদানগুলো 0 বানানো। এটা হচ্ছে আমার টার্গেট। টার্গেট কি? যে কোনো সারি বা যে কোনো কলামে সবগুলো উপাদানকে 0 বানানো, একটা উপাদান 0 ছাড়া অন্য কিছু বানানো। আমার কথা কি বোঝা যায়? এই যে সারিটা, এই সারিটা 2টা 0 ছিল, একটা 1 ছিল। এই 1 এর সাপেক্ষে বিস্তার করলে কিন্তু ভ্যালু পাওয়া যাচ্ছে। কারণ কি? এটা এই সারির সাপেক্ষে যখন বিস্তার করব তখন কি লিখবো? 0 ইন্টু সামথিং, ওটার ভ্যালু পুরোটা 0 সাথে যাই গুণ করো 0। এই 0 ইন্টু সামথিং পুরোটা 0, শুধু এই 1 ইন্টু এই 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকিটুকুর ভ্যালু। কথা কি বোঝা যায়? তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে একটা সারি বা একটা কলামের একটা উপাদান থাকবে ভ্যালু, আর বাকিগুলো 0 বানাবো, এটা টার্গেট করব। এটার জন্য তিনটা সারি, একটা সারি বা একটা কলামে সবগুলো উপাদানকে যদি 1 বানাইতে পারি তাহলে আমার জন্য খুব ভালো হবে। -0 কিভাবে হয়েছে? যে মান বের করেছি বাবা, এই 0 সাপেক্ষে বিস্তার করেছি, তাহলে এই 0 এই 0 বাদ চলে গেলে এটা মাইনাস এটা, সেটা এখানে লিখবা, আমি লিখি নাই। আবার মাইনাস এই 0 লিখলাম, এই 0 লিখলে এই 0 এটা এটা বাদ গেলে এটা মাইনাস এটা 0 হয়ে যাবে, তো কারণ 0 এর সাথে এটা গুণ হবে, এখানে যাই থাক না কেন গুণ হবে। আবার 1 এর সাপেক্ষে বিস্তার, হ্যাঁ বিস্তার করা যেটাকে বলে। তাহলে নির্ণয়কের প্রমাণ করার জন্য আমার মেইন টার্গেট হচ্ছে এরকম 3টা 1 বানানো। 3টা 1 বানাইতে পারলেই আসলে 2টা 0 আমি বানাইতে পারবো খুব ইজিলি। তাহলে এখানে একটা কথা লেখা আছে দেখো, যে নির্ণয়কের প্রমাণ আমরা একটু পরে শুরু করব। প্রমাণ করার জন্য আমার কিছু টেকনিকটা কি ভালো করে খেয়াল করো। প্রমাণের দিকে প্রথমে যেটা দেখবা, নির্ণয়কের প্রমাণের সব থেকে ইজি হচ্ছে কোনো কিছু যদি কমন যায় সারি বা কলাম থেকে, আগে কমন নিয়ে নেবো, এটা হচ্ছে ফার্স্ট কাজ। কমন গেলে আমার ক্যালকুলেশন ইজি হবে। কোনো কিছু কমন গেলেই আমরা কমন নেব, যে কোনো সারি বা কলাম থেকে, যে কোনো কিছু, যে কোনো সারি বা কলাম, একটা সারি বা একটা কলাম বা সবগুলো সারি সবগুলো কলাম যাই হোক না কেন, কিছু কমন গেলে কমন নেব। 2 নম্বর কাজটা কি? যে কোনো সারি বা যে কোনো কলামের সবগুলো উপাদান 1 বানানোর চেষ্টা করব। 1 বানাইলেই কি হবে? ওই যে তারপরে বিয়োগ করে করে 2টা 0 বানাইতে পারবো।
মিনিমাম দুইটা ভুক্তি জিরো নিয়ে আসা, এটা আমার কাজ। ওই 3/3 এর জন্য মিনিমাম দুইটা যদি আমরা জিরো আনতে পারি তাহলে আমার জন্য ক্যালকুলেশনটা ইজি হবে। কমন গেলে কমন নিব, যে কোনো সারি বা কলামের সবগুলো উপাদানকে 1 বানানোর চেষ্টা করব। 1 বানালেই আমরা কি করতে পারবো, মিনিমাম দুইটা জিরো বানাইতে পারবো বিয়োগ করে। জিরো বানাইতে পারলেই জিরো ছাড়া যেটা থাকবে সেটা সাপেক্ষে বিস্তার করে দিব। দুইটা উপাদান সেম হলে ভ্যালু জিরো হবে না, না দুইটা উপাদান সেম হলে হবে না, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সবগুলো উপাদান সেম হইতে হবে। মনে করে একটা কলামের সাথে 3টা উপাদান, আরেকটা কলামেও 3টা উপাদান, তিনটাই সেম হইতে হবে, দুইটা সেম হলে হবে না। জনি রায় বলেছে বিস্তার কি বস? বিস্তার হচ্ছে ওই যে এই যে একটু আগে যেটা করলাম, এই যে এটা হচ্ছে বিস্তার। এই যে এই জিরো সাপেক্ষে এই সারি সাপেক্ষে বিস্তার করা। বিস্তার করা মানে এই জিরো লিখেছি, জিরো লিখলে জিরো যে সারি যে কলাম আছে ওটা বাদ দিয়ে মান বের করা, যেটা এটাকে বিস্তার করা বলে। পরে এই জিরো লিখেছি, জিরো এই জিরো যে সারি যে কলাম আছে ওটা বাদ দিয়ে বাকিটার মান। আবার 1 লিখেছি, 1 লিখলে 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকিটার মান। হ্যাঁ, এটাকে বলে বিস্তার করা। ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে যে কোনো সারি যে কোনো কলামের কি করা, দুইটা জিরো বানানো, একটা 1 বানানো। তার জন্য আমরা 3টা 1 বানানোর চেষ্টা করব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ওকে, আমরা এখন একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি। ব্রেক দেওয়ার পর আমরা প্রমাণ শুরু করব। ব্রেক হচ্ছে 5 মিনিটস। ব্রেক হচ্ছে 5 মিনিট, এরপরে আমরা ক্লাস স্টার্ট করব। তোমরা একটা ব্রেক নাও। ক্লাস স্টার্ট হবে আমার ঘড়িতে কটা বাজে? 44 বাজে। আমরা 50-এ শুরু করি, নাও। এটা হলো 9টা 50। 9টা 50-এ ক্লাস স্টার্ট করবো আমরা। হ্যাঁ, ঠিক আছে। আমরা অঙ্কের মধ্যে দেখবো তোমাদের যত কোশ্চেন আছে, আমরা যখন প্র্যাকটিসে যাব না, যখন বিভিন্ন অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব, তখন তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সব ক্লিয়ার, কর্ণের কোনো কাজ নাই, নির্ণয়কে কর্ণের কোনো কাজ নাই, এখানে সারি কলাম নাই, মেইনলি কাজ হয়। ঠিক আছে, ওকে, আমরা আসছি।
ওকে, সবাই চলে আসছি আমরা। ঠিক আছে, এই এই আগে জিরো এর আগে মাইনাস মাইনাস হলো কেন? ঠিক আছে, মাইনাস মাইনাস হোক, কোনো সমস্যা নাই, আমরা অঙ্কে চলে যাই, সব বুঝবা তোমরা। হ্যাঁ, ওকে, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা ফার্স্ট একটা প্রবলেম দেখতে পাচ্ছি যে এটা একটা নির্ণয়ক দেওয়া আছে। দেখো 3/3 এর নির্ণয়ক 1 1 1 1 1 1 পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটা সমান সমান আমাদেরকে এটা দ্বারা প্রুফ করতে বলেছে। এটা সমান সমান এই জিনিসটা আমাদের প্রমাণ আনতে হবে, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা প্রুফ করবো। সেটা আমরা প্রুফ শুরু করছি, সলিউশন শুরু হচ্ছে, খেয়াল করো। নির্ণয়কটা লিখে ফেলি, 1 1 1, এখানে কলামে 1, পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটাই ছিল নির্ণয়ক। সো নির্ণয়কের আমাদের মেইন টার্গেট হচ্ছে দুইটা জিরো বানানো, একটা ওয়ান বানানো বা অন্য উপাদান, মানে একটা সারি বা একটা কলামের একটা ভ্যালু ছাড়া বাকিগুলো জিরো বানানো। এর জন্য কি করতে হয়, যে কোনো সারি বা যে কোনো কলামে ওয়ান আনতে হয়। এখানে দেখতে পাচ্ছি এই সারি বরাবর ওয়ান দেওয়াই আছে এবং এই কলাম বরাবরও ওয়ান দেওয়া আছে। সো আমরা যে কোনো ভাবে এখানে বিয়োগ টিয়োগ করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে আমরা রো ওয়াইজ অপারেশনও করতে পারি, কলাম ওয়াইজ অপারেশনও করতে পারি, কারণ এই রোতেও ওয়ান দেওয়া আছে আবার এই কলামেও ওয়ান দেওয়া আছে। সো এখানে রো ওয়াইজ অপারেশন বা কলাম ওয়াইজ অপারেশন যে কোনো একটা করলেই হবে, এখানে যে কোনো ভাবে তুমি করতে পারো। আমি আমি কলাম ওয়াইজ অপারেশন করছি। হ্যাঁ, এই জায়গাটা জিরো বানানোর চেষ্টা করতেছি আমি, খেয়াল করি এই জায়গাটায় জিরো বানাবো, তাহলে কি করব, এটা থেকে এটা বাদ দিব, তাহলে C1 থেকে C2 বাদ দিব, তাহলে এখানে লিখে ফেলি, এটা থেকে এটা বাদ দিলে হবে 0 1, কি করছো এটা মাইনাস এটা করেছো, তাহলে 1 মাইনাস পি করো, আবার এখানে 1 মাইনাস পি স্কোয়ার করো। এটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো কি কাজ করেছো তুমি। কলাম 1 এ কাজটা করেছো, C1 প্রাইম, C1 থেকে C2 টা বিয়োগ করেছো। ওকে, এখানে 0 0 হয়ে গেছে। আবার আমি এখানেও জিরো বানাইতে চাচ্ছি, তাহলে এটা থেকে এটা বাদ দিব, তাহলে আমরা C2 তে কাজ করব, মানে এটা মাইনাস এটা করি, তাহলে 0, এটা থেকে এটা বাদ দিলে থাকবে পি মাইনাস পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4। কি করলা তুমি, 2 নম্বর কলামে কাজ করলা, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম তুমি বাদ দিলা, 3 নম্বর কলাম যেমন ছিল তেমনই থাকলো। এইটুকু কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। C1 এ কাজ করেছি, C1 মাইনাস C2, C2 তে কাজ করেছি, C2 মাইনাস C3, আর C3 টা যেমন ছিল তেমনই আছে। কোনো সমস্যা আছে কিনা বলো। কোনো সমস্যা নাই। ওকে, আমরা কলাম ওয়াইজ অপারেশন করেছি। এখন আমরা কি করিব তাহলে, এখন আমরা যেটা করিব, এই 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 সারির সাপেক্ষে বিস্তার করব। তাহলে 0 ইন্টু সামথিং 0, 0 ইন্টু সামথিং 0, এই 1টা আমরা লিখে ফেলবো, যেটা লিখতেছো, হ্যাঁ যেটার সাপেক্ষে বিস্তার করতেছো সেটা কিন্তু লিখতে হবে। এবং এই 1 এর জন্য চিহ্ন কোনটা আসবে দেখো, 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, তাহলে 1 এর আগে কিন্তু যোগ চিহ্ন আসবে। তাহলে 1 যে সারি যে কলামে ছিল এটা বাদ চলে যাবে, এইটা বাদ চলে যাবে। খাতায় কিন্তু এভাবে লিখতে পারবা না, বাট আমি এখানে লিখে দেখাচ্ছি যে মনে মনে চিন্তা করবা যে এটা বাদ চলে গেল। মনে মনে কি চিন্তা করবা, এটা এরকম করে এই সারি আর এই কলাম বাদ চলে গেল। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই থাকবে এটার ভ্যালু। বাদ দেওয়ার পরে কত থাকতেছে তাইলে দেখো, এই 1টা লিখে ফেলছো, তাহলে 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ থাকবে কত, 1 মাইনাস পি, আর এখানে দেখবে পি মাইনাস পি স্কোয়ার, এখান থেকে একটা তুমি পি কমন নিতে পারো, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস পি, আবার এখান থেকে 1 মাইনাস পি স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার লিখতে পারো। ওকে, 1 মাইনাস পি স্কোয়ারই থাক। আর এখানে কি লিখতে পারো, এখান থেকে পি স্কোয়ার কমন যায়, পি স্কোয়ার কমন গেলে থাকে 1 মাইনাস পি স্কোয়ার, এটাই তো থাকে নাকি। 1 যে সারি যে কলামে ছিল এটা বাদ গেল, তাহলে 1টা এখানে লিখলাম, 1 এর আগে কি চিহ্ন বসবে, যোগ চিহ্ন, কারণ এটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4, পজিটিভ, জোর পজিটিভ। তাহলে 1 যে সারি যে কলামে ছিল ওটা বাদ গেল, বাদ গেলে বাকি যে জিনিসটা ছিল সেটা আমি লিখলাম। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এটার ভ্যালু বের করো, তুমি দেখো এটার ভ্যালু কত আসতেছে। আমি এখানেই করে ফেলি, হ্যাঁ এটার ভ্যালু এখানেই করে ফেলি। আমি বলেছিলাম কমন নিবা, হ্যাঁ কি নিবা, কমন নিবা। তাহলে খেয়াল করো, যে কোনো সারি বা যে কোনো কলাম থেকে কিছু কমন গেলেই কমন নেওয়া যায়। তো দেখো এই যে 1 নাম্বার সারি যেটা ছিল, এই 1 নাম্বার সারি থেকে 1 মাইনাস পি কমন যায়, 1 নাম্বার সারি থেকে 1 মাইনাস পি কমন যায়, আবার 2 নাম্বার সারি থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন যায়। তাহলে এখানে কত থাকে দেখো, এটা গুণ টুন করলা না তুমি, কমন নিলে, আগে কমন নিলে ক্যালকুলেশন ইজি হবে।
এক নম্বর সারি থেকে 1 মাইনাস পি কমন গেছে, এখানে 1 মাইনাস পি ছিল, 1 মাইনাস পি কমন চলে গেছে, তাহলে এখানে থাকে 1, আর এখানে 1 মাইনাস পি কমন গেলে এখানে থাকে পি। এখান থেকে কি কমন গেছে, 1 মাইনাস পি স্কোয়ার কমন গেলে এখানে থাকে 1, এখানে 1 মাইনাস পি স্কোয়ার কমন গেলে এখানে থাকে পি স্কোয়ার। ওকে, এরপরের লাইনে আমি এখন এখানে লিখছি একটু। এরপরের লাইন আমি এখানে লিখছি মনে করো, হ্যাঁ এরপরের লাইনটা এখানে লিখছি, তাহলে খেয়াল করো কি আসলো এখানে, 1 মাইনাস পি ছিল থাক, 1 মাইনাস পি স্কোয়ার থাক, আর এখানে কত, এটার মান তো আমি একবারে বের করতে পারি, তাহলে পি স্কোয়ার, এই যে এটার সাথে এটার গুণফল হবে, যেহেতু 2/2 গুণ করো, 1 এর সাথে পি স্কোয়ার গুণ করলে হবে পি স্কোয়ার মাইনাস পি কে পি। এখন প্রমাণ দেখো হয়ে গেছে। প্রমাণের দিকে তাকাও, এই যে পি কমন নিতে হবে, এই জায়গা থেকে একটা পি কমন যায়, এই জায়গা থেকে যদি একটা পি কমন নাও তাহলে কত থাকে, পি কমন গেলে থাকে কত, পি মাইনাস 1, আর এটা থেকে এটা লিখে ফেলছে। আর দেখো এখানে পি মাইনাস 1 হোল স্কোয়ার আছে, পি স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এই জায়গা থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, এই জায়গা থেকে যদি একটা মাইনাস চিহ্ন কমন নাও তাহলে থাকে পি মাইনাস 1, আবার 1 মাইনাস পি স্কোয়ার থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও তাহলে থাকে পি স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো এই যে পি থাকলো, আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, আর এখানে একটা পি মাইনাস 1, এখানে একটা পি মাইনাস 1, সো পি মাইনাস 1 হোল স্কোয়ার হয়ে গেল, আর এখানে থাকলো পি স্কোয়ার মাইনাস 1, প্রমাণিত। আমরা কি বুঝতে পারলাম কিনা বলো? আলিয়া বলছে বুঝি নাই, তোকি হোসেন বলেছে ইউ আর গ্রেট স্যার, রাইসুল বলেছে বুঝি নাই বস। ওকে, আলিয়া আবারও বলছে বুঝি নাই। তিনটা শাড়িতে অপারেশন করলে কি ভুল হবে? তিনটা শাড়িতে নরমালি অপারেশন করার প্রয়োজন পড়ে না, ভুল হবে না, করা যায়, তিনটা শাড়িতে অপারেশন করা যায়, যে কোনো শাড়িতে তুমি অপারেশন করতে পারো, কোনো সমস্যা নাই, বাট তিনটা শাড়িতে অপারেশন করার প্রয়োজন পড়ে না, কারণ এখানে তো দুইটা শাড়িতে তুমি 0 0 বানায় ফেলছো, তাই না? তাই তো নাকি? তাহলে তিনটা শাড়িতে অপারেশন করলে তো মান 0 চলে আসবে, 0 তো তোমাকে প্রমাণ করতে বলে নাই, তাহলে এখানেও তো 0 নিয়ে আসতে পারো তুমি, তিনটায় 0 নিয়ে আসলে তো ভ্যালু 0 হয়ে যাবে, তো তোমাকে তো 0 করতে বলে নাই। ওকে, সো আমি আরেকবার একটু বুঝাই দিই কি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা এখানে কলাম ওয়াইজ অপারেশন করেছি, এই দুইটা কলাম বিয়োগ করে এখানে লিখেছি, এই দুইটা কলাম বিয়োগ করে এখানে লিখেছি, আর এখানে 1 ছিল, 3 নাম্বার কলামকে এখানে ঠিক রেখেছি, তারে এই 1 নাম্বার রুলের সাপেক্ষে বিস্তার করেছি। বিস্তার করলে কত আসবে, 0 ইন্টু সামথিং, ওটা লিখার দরকার নাই, 0 ইন্টু সামথিং ওটাও লিখার দরকার নাই, 1 ইন্টু সামথিং এটা লিখার দরকার আছে। তাহলে 1টা আমরা লিখলাম, লেখার পরে 1 যে সারি যে কলামে আছে ওইটা বাদ দিয়ে বাকি যে নির্ণয়টা সেটার মান বের করব। সো এটার মান আমি সরাসরি গুণ করে মান বের করতে পারতাম, কিন্তু ইজি করার জন্য যেটা করলাম, আমরা এখানে ক্যালকুলেশন 1 মাইনাস পি কে 1 মাইনাস পি রেখেছি, পি মাইনাস পি স্কোয়ার, এখান থেকে একটা পি কমন নিছি, পি কমন গেলে থাকে 1 মাইনাস পি, এখানে যা ছিল তাই রেখেছি, আর এই যে জায়গাটা ছিল এখান থেকে পি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে 1 মাইনাস পি স্কোয়ার হয়ে গেল। তাহলে উপরের রু থেকে 1 মাইনাস পি কমন গেল, 1 মাইনাস পি কমন নিছি, নিচের রু থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন গেল, 1 মাইনাস পি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে এখান থেকে 1 মাইনাস পি কমন গেলে কত থাকে, 1 ইন্টু পি, আর এখান থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন গেলে কত থাকে, 1 ইন্টু পি স্কোয়ার, তারপরে জাস্ট এটার মান বের করেছি, 1 মাইনাস পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি, তারপরে মান বের করছি। এখন এই যে নির্ণয়কের মানটা আমরা করলাম, এই অঙ্কটা আমরা সলভ করলাম, এটা আমরা কি করেছিলাম, এখানে কলাম ওয়াইজ অপারেশন করেছিলাম। এখন অনেকেই বলতে পারে চাচ্চু আমি এই অঙ্কটা রো ওয়াইজ অপারেশন করতে চাই, করে কি ওইটা আমরা প্রুফ আনতে পারবো কিনা? আমরা একটা অঙ্ক করি, এই অঙ্কটা আরেকবার করি। অঙ্কটা কত দেওয়া ছিল লিখে ফেলি, 1 1 1 1 1, আমি একটু দেখে নিই এটা কত ছিল, পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটাই ছিল অঙ্কটা। আমার এখানে 1 1 থাকার কারণে আমরা কলাম ওয়াইজ অপারেশন করেছিলাম। এখন আমি এই অঙ্কটাই রো ওয়াইজ অপারেশন করে করতে চাচ্ছি। আমি রো ওয়াইজ অপারেশন করব, অর্থাৎ 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো আমি বিয়োগ করব। 1 নাম্বার রো, এটা কিন্তু রো, এটা হচ্ছে রো, ঠিক আছে, এটা হচ্ছে রো, এখানে 3টা রো আছে, তাহলে রো ওয়াইজ অপারেশন করছি, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি আমি আসলে অপারেশন করব হচ্ছে R1 এ, R1 প্রাইম মানে R1 এ কাজ করব, কি করব, R1 মাইনাস R2 করব, করে ফেলি, চলো R1 এ কাজ করো, এই জায়গায় করবা, তাহলে 1 এর থেকে 1 বাদ গেলে 0, 1 এর থেকে পি বাদ গেলে 1 মাইনাস পি, 1 এর থেকে পি স্কোয়ার বাদ গেলে 1 মাইনাস পি স্কোয়ার। ওকে, এই জায়গাটাও R2, এই জায়গাটা আমি 0 বানাইতে চাচ্ছি, তার মানে R2 তে আমরা কাজ করব, R2 থেকে R3 বিয়োগ করলাম। তুমি কিন্তু এখানে বলতেই পারতা চাচ্চু R2 থেকে R3 কেন বিয়োগ করবেন, R2 থেকে R1 বিয়োগ করলে হইতো না? হইতো, কিন্তু ওই প্রমাণে যাইতে পারবা না তুমি, যে প্রমাণটা দেওয়া ছিল ওই প্রমাণে যাওয়াটা তোমার জন্য তখন কষ্ট হয়ে যাবে।
প্রমাণের দিকে দেখে আসলে সবাই এখানে আগাইতে হয়। আসলে R2 থেকে আমরা R3 বিয়োগ করি, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 0, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে p মাইনাস পি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে হবে p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 4, আর বাকি যেটা ছিল সেটাকে এটার মতোই রেখে দাও। এখন তুমি যদি বলো যে চাচ্ছু আমি 3rd নাম্বার রোতে অপারেশন করব, তাহলে তো এখানে 0 চলে আসবে, 0 চলে আসলে তো নির্ণয়কের মান পুরোটা শূন্য হয়ে যাবে। এই কলামের সবগুলো 0 আসলে তার নির্ণয়কের মান শূন্য, শূন্য তো তোমাকে প্রুফ করতে বলে নাই। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো তাহলে এখন আমরা কি করছি, একটা কলামে দেখতে পাচ্ছি যে এই দুইটা 0 হয়ে গেছে, এখানে 1 আছে, তাহলে এই 1 এর সাপেক্ষে আমরা বিস্তার করব। তাহলে 1 লিখলাম, এটা কয় নাম্বার সারিতে আছে, 1 2 3 নাম্বার সারির 1 নাম্বার কলাম, 3 আর 1 এর যোগফল হচ্ছে 4 প্লাস লিখলাম। তাহলে এই যে 1 ছিল, এই 1 যে সারি যে কলামে ছিল এটা বাদ গেল, বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটার মান নির্ণয় করব। তাহলে বাকি থাকতেছে 1 মাইনাস পি স্কোয়ার, আর এই যে পি মাইনাস পি স্কোয়ার এই যে জায়গাটা ছিল এখান থেকে আমরা পি কমন নিলাম, পি কমন নিলে থাকতেছে হলো 1 মাইনাস পি, আর এখান থেকে আমরা পি স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকতেছে 1 মাইনাস পি স্কোয়ার। এই যে এই 1 এর সাপেক্ষে আমরা বিস্তার করে, হ্যাঁ এই 1 এর সাপেক্ষে আমরা বিস্তার করেছি, তাহলে 1 এই সারি এই কলাম বাদ চলে গেল। এখানে তুমি একটা সাইড নোট দিতে পারো, এই 1 এর সাপেক্ষে বিস্তার করা মানে কিন্তু আসলে এই কলামের সাপেক্ষে বিস্তার করা, কারণ এই 0 সাপেক্ষে বিস্তার করে লাভ নাই, 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, 1 ইন্টু সামথিং মানে এটা থেকে যাবে। এখানে কিন্তু সাইড নোট দিতে পারো যে প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে, এটা তুমি সাইড নোট দিতে পারো, প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করে। ওকে, প্রথম কলামের সাপেক্ষে আমরা বিস্তার করেছি, 0 ইন্টু সামথিং 0 হয়ে যাবে, লেখার দরকার নাই, 0 ইন্টু সামথিং 0 লেখার দরকার নেই, 1 ইন্টু সামথিং লিখে ফেলেছি। এখন আমরা খেয়াল করি, প্লাস 1 তো দরকার নাই, তাহলে এখান থেকে কি দেখা যায়, এই যে এই কলাম থেকে 1 মাইনাস পি কমন নেওয়া যায়, তাহলে 1 মাইনাস পি কমন নিলাম, এই কলাম থেকে 1 মাইনাস পি স্কোয়ার কমন নেওয়া যায়, 1 মাইনাস পি স্কোয়ার কমন নিলাম, থাকলো কত, 1 মাইনাস পি কমন গেলে 1 পি থাকে, 1 মাইনাস পি স্কোয়ার কমন গেলে থাকে 1 পি স্কোয়ার, শেষ। তাহলে কত আসতেছে দেখো, এই যে 1 মাইনাস পি, আমার প্রমাণে কিন্তু পি মাইনাস 1 ছিল, যার কারণে এখান থেকে একটা মাইনাস চিহ্ন কমন নাও, তাহলে থাকে পি মাইনাস 1, প্রমাণে পি মাইনাস 1 ছিল, হ্যাঁ এই জন্য আমরা পি মাইনাস চিহ্ন কমন নিয়েছি। হ্যাঁ পরীক্ষা এইভাবেই করবো, হ্যাঁ 1 মাইনাস পি স্কোয়ার, এখান থেকে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নেই, তাহলে থাকে পি স্কোয়ার মাইনাস 1, আর এখানে আমরা মানটা বের করে ফেলি, এখানে চলে আসতেছে মানটা আসতেছে পি স্কোয়ার মাইনাস পি। সো এই জায়গা থেকে আমরা এখন একটা পি কমন নিব, পি কমন নিলে থাকবে হচ্ছে পি মাইনাস 1, এই মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে, এগুলো সব গুণ আকারে আছে, তাহলে এই মাইনাস এ মাইনাস এ প্লাস থাকতেছে এখানে আরেকটা পি মাইনাস 1 এবং পি স্কোয়ার মাইনাস 1, তাহলে থাকতেছে পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1, প্রুফড। আমি রো ওয়াইজ অপারেশন করতে পারি, কলাম ওয়াইজ অপারেশন করতে পারি, কোনো সমস্যা নাই। বোঝা গেল? আগে যারা বুঝছিল না তারা কি এখন বুঝতে পেরেছো? যারা আগে বোঝো নাই, আগে 3 নাম্বার 4 নাম্বার লাইনের সমস্যা ছিল, এখনো যদি বলো এটা 2 নাম্বার লাইন বুঝি নাই, 4 নাম্বার লাইন বুঝি নাই, তাহলে তো প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা কাজ করব, তুমি এখন বলতে পারো চাচ্ছু এই নির্ণয়কের মান তো এটা প্রমাণ করা লাগবে, তাই না? আমরা যে কোনো ওয়েতে করতে পারি, কেন আমরা এরকম অপারেশন করতেছি, মানে নির্ণয়কের যে ধর্মগুলো ছিল সেগুলো ইউজ করে কেন করলাম? আমি সরাসরি বিস্তার করেই তো এটার মান বের করতে পারি। হ্যাঁ আমরা তাও পারি, দেখি চলো আমরা সরাসরি বিস্তার করে এটার মান বের করি। এটা অথবা মানে বিকল্প, এটা বিকল্প পদ্ধতিতে আমরা করলাম। এখন আমি এই অঙ্কটাই সেম আরেকটা বিকল্প পদ্ধতিতে করব। দেখো 1 1 1 1 1 পি পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, এটা সমান কত দেখাইতে হবে মনে আছে? কি যেন দেখাইতে হবে দেখো তো দেখি, পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার পি স্কোয়ার মাইনাস 1, এখানে কি দেখাইতে হবে? দেখাইতে হবে যেটা, ভালো করে খেয়াল করবা, পি ইন্টু পি মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1, এটা প্রমাণের দিকে তোমার সবসময় নজর রাখতে হবে। তুমি যাই করো এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। সো আমি এখন এই নির্ণয়কের মান এইটাকে আমরা ওই অপারেশন এখন আর করবো না, যে ধর্মগুলো ছিল সেই ধর্মগুলো এখন আর ধরে নাও আমি ইউজ করব না, ইউজ না করে আমরা নর্মাল যে নির্ণয়কের মানটা বের করি, নর্মাল যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তার করে, সেই বিস্তার করে এটার মান বের করার ট্রাই করি, দেখি আসে কিনা। চলো
তোমরা যদি বলো আমি ওইটা করব না, আমি বিস্তার করে করব, ধরে না আমি 1 নম্বর সারি বা 2 নম্বর সারি, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তার করছি। ধরুন আমরা এই সারি সাপেক্ষে বিস্তার করছি, তাহলে এই সারি সাপেক্ষে বিস্তার করলে কি লিখতে হবে? এই 1 এর আগে আসবে প্লাস চিহ্ন, তারপরে 1 যে সারি যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকিটার মান। তাহলে এটা বাদ করে গেলে থাকে p ইন্টু p টু দি পাওয়ার 4, মানে p টু দি পাওয়ার 5 মাইনাস p স্কোয়ার ইন্টু p স্কোয়ার p টু দি পাওয়ার 4। এটা আমরা লিখে ফেললাম। এই 1 এর সাপেক্ষে বিস্তার করে এটা লিখে ফেললাম, এই 1 এর সাপেক্ষে বিস্তার করে এটা লিখে ফেললাম। ওকে, এরপরে আমরা এই 1 এর সাপেক্ষে বিস্তার করব। এই 1 এর জন্য আমরা -1 লিখব। কারণ মাইনাস কেন? কারণ এটা 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 2 এর একের যোগফল 3। আমরা জানি এই কর্ণগুলোর জন্য সবগুলো প্লাস হয় আর মাঝখানে এগুলোর জন্য মাইনাস হয়, শিখে আসছে। তাহলে এই 1 এর সাপেক্ষে বিস্তার করি, 1 এর সাপেক্ষে বিস্তার করলে এই সারি এই কলাম বাদ, এই 1 এর জন্য এই সারি এই কলাম বাদ থাকবে কত? 1 এর সাথে p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কোয়ার ইন্টু 1। ওকে, 1 এর সাপেক্ষে বিস্তার শেষ। এর পরবর্তী লাইন আমরা কি করব? এই 1 এর সাপেক্ষে আমরা বিস্তার করব। তাহলে এই 1 এর জন্য +1 আসবে, কর্ণ যেহেতু, বা 1 নম্বর সারি 3 নম্বর কলাম। এই 1 এর জন্য করলে এই সারি এই কলাম বাদ, গুণ হবে 1 ইন্টু p স্কোয়ার সূত্রের মাইনাস p ইন্টু 1 p। বলো এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো সময়? নর্মাল বিস্তার করেছি, এটা আমি নর্মাল এই যে 1 নম্বর সারির সাপেক্ষে বিস্তার করেছি। ওকে, শেষ। এখন তুমি জাস্ট মানগুলো লিখে ফেলো, p টু দি পাওয়ার 5 মাইনাস p টু দি পাওয়ার 4 মাইনাস p টু দি পাওয়ার 4, মাইনাস মাইনাসে প্লাস p স্কোয়ার মাইনাস p। তাহলে এখানে কত লেখা যাচ্ছে? p টু দি পাওয়ার 5 মাইনাস 2p টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার মাইনাস p। এখন এই জিনিসটাকে ভেঙে বা উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদের এই রকম একটা জায়গায় নিয়ে আসতে হবে। কোনো প্রবলেম নাই বস। এখন ওই জিনিসটাকে ভেঙে এইরকম একটা জিনিস তোমাকে বাইর করে আনতে হবে। মধ্যের 1 এ বিয়োগ হলো কেন? শান্তা ইসলামকে বলবো গত দিনের ক্লাসটা পড়ে আসো। হ্যাঁ, আমি ম্যাথ ক্লাসে বলেছিলাম কোনোদিনও একটা ক্লাস মিস করে আরেকটা ক্লাসে করতে আসবে না। আমার ক্লাস তো একদমই না। এই যে আজকে এসে বলতেছে যে 1 এর আগে মাইনাস হলো কেন? গত দিনে এটা নিয়ে না হলে আধা ঘন্টা কথা বলছি, আজকে এসে বলতেছো এই 1 এর আগে মাইনাস কেন হইলো? গত দিনের ক্লাস দেখে আসো বাবা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, এই জায়গা থেকে তোমাকে ওই জায়গায় যাইতে হবে। এটা কি ইজি কাজ? বলো তো দেখি। ইজি বলতে পারো তুমি, বাট যাওয়াটা তোমার জন্য অনেক টাফ। অনেক টাফ। ফার্স্ট কথা হচ্ছে এখান থেকে একটা পি কমন নিয়ে নাও। যেহেতু পি কমন যাচ্ছে, পি একটা কমন নিয়ে নাও। পি কমন গেলে কত থাকে তাইলে বলো? পি কমন গেলে থাকতেছে p টু দি পাওয়ার 4 মাইনাস 2p কিউব প্লাস 2p মাইনাস 1, এটা থাকতেছে। এখন এই পি কে রাখো। তুমি মোটামুটি এটা জানো যে এইখানে এইরকম একটা জিনিস আসবে, p স্কোয়ার মাইনাস 1, এরকম একটা জিনিস আসবে, তাই না? তাহলে তুমি এখন ওই যে ছোটবেলায় পড়ে আসছিলা ভাগশেষ উপপাদ্য, মনে পড়ে? এই ভাগশেষ উপপাদ্যের মতো করে এখানে এখন কাজ করতে হবে। তাহলে এখন আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, p স্কোয়ার মাইনাস 1 যেহেতু আসবে এখানে, তাহলে p স্কোয়ার মাইনাস 1 আমি এখানে লিখলাম। কতবার লিখবো আমি জানি না, আপাতত 2 বার লিখলাম। যদি মিললে মিললো, না মিললে পরে আবার লিখবো। এখন আমার কি করতে হবে? এখানে কিছু একটা গুণ করে করে এটা মিলাইতে হবে। সো গুণ করে করে মিলাও। p টু দি পাওয়ার 4 মিলানোর জন্য কি করতে হবে? এখানে p স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। p স্কোয়ার দিয়ে গুণ করলে কত আসছে? ও আচ্ছা, এক লাইন তো ব্রেক দিতে হবে, সরি আমি ভুলে গেছি। কি করতে হয়? এক লাইন গ্যাপ দিতে হয়, তারপরের লাইনে লিখতে হয়। p লিখলাম, তারপরে এখানে p স্কোয়ার মাইনাস 1 পাবো। সো p স্কোয়ার মাইনাস 1 কে আমি একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখছি। 2 বার লিখলে হওয়ার কথা, না হলে আমি আরেকবার লিখবো। p টু দি পাওয়ার 4 আছে এখানে যেহেতু, তারপরে এখানে গুণ করে করে এখন মিলাবো আমি। হ্যাঁ, আচ্ছা, তাহলে p টু দি পাওয়ার 4 মিলানোর জন্য কি করতে হবে? p স্কোয়ার গুণ করতে হবে। তাহলে এই p এখানে ছিল, থাক, এটা মাঝখানে একটা মিলাবো। তাহলে p স্কোয়ার ইন্টু p স্কোয়ার হবে p টু দি পাওয়ার 4 মাইনাস p স্কোয়ার দিয়ে দাও। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করে দেখি কি হলো। এখানে আমি দেখতে পাচ্ছি কি, আচ্ছা, p টু দি পাওয়ার 4 মিলে গেছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি p স্কোয়ার কি একদমই নাই হয়ে গেল। আচ্ছা, এই p স্কোয়ারটা কিন্তু এখানে নাই। কোথাও কি p স্কোয়ার আছে? p স্কোয়ারটা নাই। তাহলে আমাদের কি করতে হবে? p স্কোয়ারটা বিয়োগ করে দিতে হবে। হ্যাঁ, p স্কোয়ারটা আগে বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে একটা মাইনাস p স্কোয়ার দিয়ে নিই আমরা আগে। হ্যাঁ, মাইনাস p স্কোয়ার দিয়ে নিই। তাহলে এখানে কত আসতেছে?
মাইনাস পি স্কোয়ার, এই যে মাইনাস পি স্কোয়ার এখানে নাই, তাহলে মাইনাস পি স্কোয়ারকে আউট করে দিতে হবে, তাহলে এখানে প্লাস দিলাম আমরা, প্লাস দিলে কত আসতেছে প্লাস পি স্কোয়ার প্লাস মাইনাসে -1, তাহলে দেখো এই পি স্কোয়ার আউট হয়ে গেল, এই পি টু দি পাওয়ার 4 মিলছে এবং এই -1 মিলছে, আর এই পি স্কোয়ার আউট হয়ে গেল নাই, আর এই যে পি কিউব আর 2p আনার জন্য আমরা এখানে কি করব, এখন আবার পি স্কোয়ার -1 নিলাম, নিয়ে এখন আমরা -2p কিউব আনার জন্য এখানে মাইনাস দিলাম, 2p কিউব আনার জন্য এখানে একটা 2p দ্বারা গুণ করে দিলাম, তাহলে প্লাস মাইনাসে -2p কিউব, আবার মাইনাস মাইনাসে +2p, দেখো সব চলে আসছে কিনা, এই পি স্কোয়ার আউট, এই 1 এখানে পেয়ে গেছো, -2p কিউব আর +2p পেয়ে গেছো, শেষ। ঠিক আছে, মানে নর্মাল জিনিসপত্র ইউজ করতেছো, তাহলে এখানে কত আসলো দেখো, পি আসলো, আর এখানে কত আসতেছে পি স্কোয়ার -1, তিনটা মিলে একটা, এই যে পি স্কোয়ার -1 তিনটা মিলে একটা, আর এখানে কত থাকতেছে, আর এখানে থাকতেছে হচ্ছে পি স্কোয়ার -2p, আর এখানে কিছু নাই মানে 1 আছে তো, তাই না, 1, তাহলে এখানে থাকলো পি, এটাকে লেখা যায় পি স্কোয়ার -1, আর এটাকে লেখা যায় পি স্কোয়ার -2p + 1 মানে p - 1 হোল স্কোয়ার। দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, মানে যে কোনো ভাবেই যাও মিলবে, অঙ্ক মিলবে। আমি এখানে নর্মাল বিস্তার করে করেছি, বিস্তার করে যায় এই জায়গা থেকে ওই জায়গাটা নিয়ে আসা আমার জন্য একটু কষ্টকর হয়ে গেল, কিন্তু আমি যদি এই অঙ্কটা এই যে এইভাবে করতাম, আমরা অপারেশনের যে নির্ণয়কের বিভিন্ন ধর্মগুলো শিখে আসলাম, সেই ধর্মগুলো যদি ইউজ করে করি তাহলে এইভাবে খুব ইজিলি করা যাবে। এই প্রুফটা খুব সোজা ছিল, হ্যাঁ, কিন্তু এরপরে আরো অনেকগুলো প্রুফ আছে যেগুলো অনেক জটিল প্রুফ, অনেক কঠিন প্রুফ, সেই প্রুফে যদি তুমি বিস্তার করে করতে যাও অনেক বড় হয়ে যাবে, ওই প্রমাণ মিলানোটা অনেক টাফ হয়ে যাবে। কিন্তু যখন তুমি এরকম এই ধর্মগুলো ইউজ করে করবা, দেখবা প্রমাণের সাথে অঙ্কগুলো খুব ইজি হয়। সো আমি তোমাদেরকে এইটা বোঝানোর ট্রাই করলাম যে সবভাবেই সব অঙ্কই করা যায়, কিন্তু যদি তুমি ধর্ম ইউজ না করে যদি তুমি সরাসরি বিস্তারে যাও তাহলে তোমার ক্যালকুলেশন জটিল হতে পারে। এই যদি বিস্তারে যদি তুমি যাও তাহলে তোমার ক্যালকুলেশন জটিল হতে পারে, এটা অঙ্কভেদে ভ্যারি করবে, অঙ্কভেদে ভ্যারি করবে। এরকম সরাসরি বিস্তারে গেলে প্রমাণ মিলানোটার জন্য তোমার অঙ্কটা অনেক বড় হবে। মিলে নাই তো, কে বলছে মিলে নাই? পি ইন্টু p - 1 হোল স্কয়ার পি স্কয়ার -1, কে বলছে মিলে নাই? ওরে ধরো, আগে পরে লিখেছি। ওরে আরাফাত, 4/4 এর নিয়ম দেখান। বাবারে তুমি কি দেশে বাস করো নাকি ভিন দেশে বাস করো নাকি দুনিয়াতেই থাকো না তুমি? একটু পরে 3/3 করতে মাথার ঘাম পায়ে পড়বে। আজকে যদিও পড়বে না, কারণ আজকে সব সহজ অঙ্ক করাবো, কালকে 3/3 করতে করতে মাথার ঘাম পায়ে পড়বে। ও সার করতে চায়, বলত কোয়ানকার। ওকে, তাহলে আমরা দেখাইলাম তোমাদেরকে একটা অঙ্কে, এটা সহজ অঙ্ক ছিল। সো আমরা এখন থেকে যেটা করব, ওই ধর্মগুলো ইউজ করে অঙ্ক করার ট্রাই করব, বিস্তার ইউজ করার ট্রাই করব না, ঠিক আছে? বিস্তার করে করলে অনেক বড় হবে প্রমাণগুলো। ওকে, আমরা 2 নাম্বার প্রমাণে চলে আসছি। যে এখানে একটা নির্ণয়ক আমরা দেখতে পাইতেছি, এই নির্ণয়কের মান তারা 0 দেখাইতে বলেছে। এটা অনেকভাবেই করা যায়, এটা সরাসরি বিস্তার করে দিলেও মান 0 আসবে, অথবা যেহেতু 1 1 1 জানা আছে, যে কোনো দুইটা 0 বানায় নিয়ে করলেও আমার জন্য মান 0 আসবে। আমরা করে ফেলি, চলো লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল অঙ্কটা লিখে ফেলি। 1a স্কোয়ার মাইনাস bc, 1b b স্কোয়ার মাইনাস ca, 1c, এটা অনেকভাবেই করা যায়, যে কোনো ভাবেই করো না কেন আনসার মিলবে। যেহেতু 1 পেয়ে গেছি আমরা, তাহলে বিয়োগ করে দিই, এখানে 0 বানানোর ট্রাই করি, তাহলে 0, এটা মাইনাস এটা করেছি, হ্যাঁ, আমি ডান পাশে ছোট করে লিখে দিতে পারি। কি করলাম, আমি c1 এ কাজ করছি, c1 মাইনাস c2 করলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা লিখতে হবে। তাহলে c1 এই কলামে কাজ করছো, তাহলে c1 মাইনাস c2 0, a মাইনাস b, আবার এটা মাইনাস এটা, তাহলে a স্কোয়ার মাইনাস bc, এটা থেকে এটা বাদ দাও, মাইনাস b স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ca। আবার এই কলামে তুমি কাজ করবা, অর্থাৎ c2 তে কাজ করবা, c2 মাইনাস c3, এটা মাইনাস এটা, তাহলে 1 মাইনাস 1 0, b মাইনাস c, আর এটা মাইনাস এটা, তাহলে লিখে ফেলো b স্কোয়ার মাইনাস c এ, তার থেকে মাইনাস করবো হচ্ছে এইটা, মানে মাইনাস c স্কোয়ার প্লাস ab, আর এখানে যা ছিল তাই। ওকে,
ঠিক আছে তো? আচ্ছা, এখন তোমরা যেন কার সাপেক্ষে বিস্তার করবা? এই 1 এর সাপেক্ষে বিস্তার করবা, তাই না? তাহলে 1 এর সাপেক্ষে বিস্তার করলে 1 1 আউট, +1 এখানে লিখতে পারো, লিখলে খুব ভালো। তাহলে 1 যে সারি যে কলামে ছিল বাদ চলে গেল, বাকিটার ভ্যালু এখানে ছিল a - b, আর এখানে ছিল b - c। এই 1 তো বাদ, এই 1 এই সারি এই কলাম বাদ, a - b, b - c, আর এখানে থাকলো কত? a স্কয়ার - b স্কয়ার, একসাথে লিখি, a স্কয়ার - b স্কয়ার প্লাস ca - bc লিখলাম, আর এখানে লিখতেছি b স্কয়ার - c স্কয়ার প্লাস ab - ca, এটা আমরা লিখলাম। ওকে, সালামু আলাইকুম। যে নির্ণয় করাইতেছি তো এক ছেলে আমার এখন কয়, ভাই এগুলো ফারি স্যার বাই স্যার করান। ওরা এখন কি করবো বলেন? তাল ফেলবো না বেল ফেলবো, ঠাস ঠাস করে ফেলতে হবে। ক্লাস কি শেষ আপনার? সেই খুব টায়ার্ড লাগতেছে আপনাকে? বুঝতেছি না, মানে হচ্ছে আপনি আজকে খুব কষ্ট করেছেন এরকম লাগতেছে। ওফ, এতবার মাহফুজ কেন লেখো? বুঝছি 6/6 করেন, গুড, ওটা 6/6 আমরা করাবো, কোনো সমস্যা নাই। 6/6, 7/7 সব করাবো, আমরা সব পারি। হ্যাঁ, আমরা ডিমও পারি, সো টেনশন নেওয়ার কিছু নাই, নির্ণয় করি। আচ্ছা আসো, এখন আমরা এটার মান খুব ইজিলি কিভাবে বের করতে পারি দেখো। এটাকে 0 প্রমাণ করা লাগবে, এটা হচ্ছে আমার টার্গেট। খেয়াল করে দেখো, 0 ওই +1 লেখার দরকার নাই আর, এখানে a - b ছিল, থাক। আর এখানে দেখো আমি একটু কাজ করি, এই যে a স্কয়ার - b স্কয়ার ছিল না, এটাকে আমরা একটু ভেঙে লিখে ফেলি, a + b ইনটু a - b, ভিতরেই ক্যালকুলেশন করতেছি। এবং এই যে প্লাস ca - ab ছিল, এখান থেকে একটা c কমন নাও, প্লাস c কমন নাও, প্লাস c যদি কমন নাও তাহলে এখানে থাকে কত? c কমন গেলে থাকে a - b। এটা এখানকার ক্যালকুলেশন করলাম। আর এখানে আসো, b - c ছিল, একটু দূরে লিখি আমরা। আর এই জায়গায় দেখো b স্কয়ার - c স্কয়ারকে আমরা লিখবো b + c ইনটু b - c, ক্যালকুলেশন, নরমাল ক্যালকুলেশন। আর পরের দিকে ছিল প্লাস ab - c, এখান থেকে একটা প্লাস a কমন নাও, a কমন নিলে থাকে b - c। ওকে, এখন দেখো এখানে থাকে কত? a - b। আর এই নিচে তুমি কি লিখতে পারো? এই নিচে এই যে a + b, এই যে দুইটা a - b মিলে একটা a - b চলে আসবে, আর এখানে থাকে কত? a + b + c। আর এখানে থাকতেছে কত? b - c, আর এই দুইটা b - c মিলে একটা b - c কমন নাও, তাহলে থাকে কত? b + c + a। তাহলে এখন খেয়াল করে দেখো, এই যে কলাম, এই একটা কলামই দেখতে পাচ্ছ কি তুমি? a - b আছে, এই যে a - b আর a - b আছে, তাহলে দুইটা a - b মিলে একই একটা কলাম থেকে, যেহেতু a - b কমন নিয়ে নাও, একটা কলাম থেকে a - b কমন নিয়ে নাও, আবার এই কলাম থেকে b - c কমন নিয়ে নাও, তাহলে থাকে কত? এখানে থাকে 1, আর এখানে থাকে a + b + c, এখানেও থাকে 1, এখানেও থাকে a + b + c। এখন তো মান হয়ে গেছে, এটা তো এখন 0 লিখতে পারো নাকি? কারণ এটা দেখতে পাচ্ছ কি, একটা নির্ণায়ক, এটা একটা নির্ণায়কের এই কলামের মানও 1 1, এই কলামের মানও a + এই রো এর মানও 1 1, এই রোতে যায়, এই রোতেও তাই আছে, তাই তো? মানে রো আর কলাম যায়, বা এই কলাম আর এই কলাম তো সেম, 1 1, a + b b + c, a + b b + c, এটার ভ্যালু 0। তারপরে তুমি যদি মনে করে ভালো যে এটার ভ্যালু 0 কিভাবে হয়, দেখো a - b b - c লিখলাম, আর এটার ভ্যালু মানে কি? এই 1 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? a + b + c মাইনাস এই 1 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে? মাইনাস থাকবে কিন্তু প্রত্যেকটার আগে, -a - b - c, তাহলে a কাটা, b b কাটা, c c কাটা, তাহলে এটার মান কিন্তু 0। তাহলে a - b b - c ইনটু 0, তার মানে 0, রাইট হ্যান্ড সাইড। তুমি এটা পরবর্তী লাইনে 0 লিখতে পারো, অথবা সরাসরি এভাবে করেও তুমি শেষ পর্যন্ত 0 লিখতে পারো। যে কোনো একটু সারির সবগুলো উপাদান সেম, অর্থাৎ এই নির্ণয়কের মান 0 হবে। আমি তোমার কথা বুঝি নাই নুসাইবা যেন কি আমাকে একটু বলছো? নুসাইবা, আমি একটু দেখি তো তোমাকে কি লিখছো। যে কোনো একটি সারির সবগুলো উপাদান সেম, অর্থাৎ এই নির্ণয়কের মান 0, এটা ক্যালকুলেশন করতে হবে। যে কোনো একটা উপাদানের মান সেম হলেই 0 হবে, এটা কে বলেছে? যে কোনো দুইটা উপাদানের মান 0 হলে 0 হবে। এখানে 1 1 1, এটা যদি 1 1 1 হইতো, এই দুইটা রো এর মান, এই দুইটা রো এর এই একটা রো সমান হলে তখন এটাকে আমি 0 বলতে পারতাম সরাসরি। আমি কিন্তু কখনোই বলি নাই একটা রো এর সবগুলো উপাদান সমান হলে সেটার মান 0, এটা কিন্তু বলি নাই। দুইটা রো এর সবগুলো উপাদান সমান, বা দুইটা কলামের সবগুলো উপাদান সমান হলে তখন সেটার মান 0 হয়। এখানে কিন্তু 1 ছিল আর এখানে a ছিল, তাহলে এটা হবে না। তোমাদেরকে মনে হয় আমি বুঝাতে পারি নাই। নুসাইবা বুঝছো?
এখন বুঝেছে ও, এখন বুঝেছে। চতুর্থ লাইন 1 2 3 4th লাইন কেন বোঝে নাই? ক্যালকুলেশন করেছি রে বোকা ছেলে। এই যে a মাইনাস বি বি মাইনাস সি তো সেম আছে। আর এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা জানো না? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখেছি। আবার এই যে সি এ মাইনাস বিসি ছিল প্লাস দিয়ে এই দুইটা থেকে একটা সি কমন নিয়েছি, নর্মাল ক্যালকুলেশন করেছি। অপারেশন কোনটা হবে কিভাবে বুঝবো? এই যে 1 1 1 আছে, দুইটাতে জিরো বানানোর চেষ্টা করব আমরা। তাহলে এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করব। কলাম ওই যেহেতু 1 আছে, তাহলে সি1 থেকে সি2 মাইনাস, সি2 থেকে সি3 মাইনাস। পরের ম্যাথে যাই। এই যে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে 1 1 1 আছে, তিনটা 1 দেয়া আছে। এটা এই প্রমাণটা পারবা কিনা বলো? আমার আর করতে ইচ্ছা করতেছে না। এটা পারবা কিনা তুমি একটু আমাকে বলো, এই প্রমাণটা পারবা কিনা? a মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস বি প্লাস সি, এই যে তিনটাই 1 দেয়া আছে। 1 1 থাকলে তো উপরের দিকে লাভ দিবা, কারণ অঙ্ক মিলছে, জাস্ট বিয়োগ করে দিলেই হয়ে যাবে। এই প্রমাণটা পারবা কিনা আমাকে একটু বলো। পারবো? এক্স্যাক্টলি, ইয়েস। 1 1 1 দেয়া আছে, তাহলে অবশ্যই পারবো। 1 1 1 দেয়া আছে, তাহলে অবশ্যই পারবো। না পারলে তো আমি আসি। এটা ইজ ডাব্লিউ। 1 1 1 দেওয়া আছে, হ্যাঁ। এখানে দুইটা অপারেশন করবা, সি1 মাইনাস সি2 লিখে দিই, দুইটা অপারেশন করবা। সি1 মাইনাস সি2 করবা, সি2 প্রাইম করবা, সি2 মাইনাস সি3, তাহলে অঙ্ক মিলে যাবে। হ্যাঁ, এটা করলে অঙ্ক মিলবে। এটা করলে আর দুই এক লাইন ক্যালকুলেশন করতে হবে। এই যে 1 শেষ করে ফেলছে, এখন আর 1 1 দেয়া নাই, এখন আমাকে 1 1 1 বানাইতে হবে। খেয়াল করে দেখো, এই যে একটা জিনিস ছিল 1 প্লাস x1 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 x2 x3 এরকম এরকম আছে। এই জায়গা থেকে আমাদেরকে এই জিনিসটা প্রুফ করা লাগবে। সো এই জায়গাটায় এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ। রাইট সাইড যেটা প্রমাণ করতে বলে, এই প্রমাণটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের প্রমাণের দিকে তাকাইতে হবে। এই যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কটা আমরা লিখে ফেলি আগে, তারপরে আমরা মেইন অঙ্কে চলে যাই। লেফট সাইড লিখে ফেলি। লেফট সাইডে কত দেওয়া আছে দেখো, 1 প্লাস x1 x2 x3 x1 1 প্লাস x2 x3 x1 x2 1 প্লাস x3, এটাই ছিল আমার অঙ্কে দেয়া। এখান থেকে আমাদের প্রমাণ করা লাগবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। প্রমাণের দিকে একটু ভালো করে খেয়াল রাখবা। সো এখন এই জায়গা থেকে এই জায়গায় যদি আমরা প্রমাণটা করতে চাই, কিভাবে করতে পারি? আমার মেইন টার্গেট হচ্ছে যেটা প্রমাণে দেয়া থাকবে সেটা প্রথম ধাপেই নিয়ে আসা, এখান থেকে কমন নিয়ে। আমি কি বলেছি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে সেই জিনিসটা প্রথমেই যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে নিয়ে আসার চেষ্টা করব। অর্থাৎ আমরা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 এই জিনিসটা যে কোনো একটা সারির তিনটা উপাদানে ওটা বানানোর চেষ্টা করব, অথবা যে কোনো একটা কলামের তিনটা উপাদানে ওইটা বানানোর চেষ্টা করব। যদি করতে পারি তাহলে আমাদের জন্য খুব ইজি হবে। কমন নিলে 1 1 1 হয়ে যাবে, অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। তো তোমরা একটু আমাকে বলো, হয় এই তিনটা সারি আমি এই তিনটা একটা শাড়ির তিনটা উপাদান, সেই তিনটা উপাদানেই ওইটা বানাবো। অর্থাৎ এখানে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 থাকবে, এখানে 1 প্লাস x1 প্লাস x2 x3 থাকবে, এখানে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 থাকবে। মানে যে কোনো একটা শাড়ির তিনটা উপাদানেই ওটা থাকবে, অথবা যে কোনো একটা কলামের তিনটা উপাদানেই ওটা থাকবে। এটা যদি করতে চাই তাহলে আমাকে বলো তো এখানে অপারেশনটা কি করতে হবে? কেউ কি বোঝো কিনা? অপারেশনটা কি করতে হবে? একটা শাড়ির তিনটা উপাদানে এই জিনিসটা আনা, অথবা একটা কলামের তিনটা উপাদানে এই জিনিসটা আনা। এটার জন্য আমরা কি করতে পারি? অনেকেই বলতেছে যে তিনটা রো যোগ করেন। রো তো চেনো, আমি কিন্তু প্রথম দিনই বলে আসছি ম্যাট্রিক্সের প্রথম ক্লাসে, সারি আর কলাম যদি ঠিক মতো না চেনো ম্যাট্রিক্স নির্ণয় পারবা না। এগুলো হচ্ছে রো, এগুলো হলো রো, এগুলো হলো রো। তাহলে আমি যদি তিনটা রো একসাথে যোগ করি, তাহলে দেখো 1 প্লাস x1 এর সাথে যদি x1 যোগ করি, x1 যোগ করি, তাহলে হবে 1 প্লাস 3x1 হবে, x1 হবে তিনটা। যদি আমি রো তিনটা যোগ করি, এই রো এই রো এই রো এই তিনটা যদি যোগ করি, তাহলে হবে কোনটা? 1 প্লাস x1 প্লাস x1 প্লাস x1 মানে 1 প্লাস 3x1। কিন্তু যদি আমি কলাম ওয়াইজ যোগ করি তাহলে কত আসছে দেখো, 1 প্লাস x1 তার সাথে x2 তার সাথে x3, অর্থাৎ তিনটার যোগফল হয়ে গেল 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তার মানে এই কলামের সাথে এই কলাম আর এই কলাম, এই তিনটা কলাম অ্যাকচুয়ালি যোগ করতে হবে। বুঝতে পারছি? এই তিনটা কলাম যোগ করতে হবে, যোগ করে যে কোনো এক জায়গায় তুমি লিখতে পারো।
আমি 1 নাম্বার কলামেও লিখতে পারি, 2 নাম্বার কলামেও লিখতে পারি, 3 নাম্বার কলামেও লিখতে পারি, যে কোনো এক জায়গায় আমরা লিখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ধরে নাও 1 নাম্বার কলামেই লিখলাম, 1 নাম্বার কলামে রাখলে 1 1 1 আসবে, তো ক্যালকুলেশন করতে ইজি হবে। তাহলে C1 এ কাজ করব, কি কাজ করব? C1 এর সাথে C2 আর C3 যোগ করে আমরা C1 এ লিখব। তিনটা কলাম একসাথে যোগ করে কলাম 1 এ লিখবো। তাহলে যোগ করো, এই কলামের সাথে এটা এটা যোগ করলে কত আসবে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। আবার দেখো এই তিনটা যোগ করো, এই x1 এর সাথে 1 প্লাস x2 প্লাস x3, এই তিনটা যদি যোগ করো তাহলে কত আসবে? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, সাজায় লিখলাম আর কি, হ্যাঁ, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। তারপরে এখানেও তাই, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এই C1 এ শুধুমাত্র কাজ করেছি, বাকি দুটা কলাম যে যেমন আছে তেমনই থাকবে। x2 x3, 1 প্লাস x2 x3, x2 1 প্লাস x3, বাকি দুটা কলাম যেমন ছিল তেমনই থাকবে, ওর কোনো পরিবর্তন হবে না। এ পর্যন্ত সমস্যা? R1 প্লাস R2 প্লাস R3 করলে কিন্তু হইতো না। কেন হইতো না? আর মানে হচ্ছে এইটা একটা আর, এইটা একটা আর, এইটা একটা আর, এই তিনটা যদি যোগ করো তাহলে কি জীবনে এটা আসবে? এটা যোগ করলে আসবে 1 প্লাস 3x2, এটা যোগ করলে আসবে 1 প্লাস 3x3। কখন বুঝবো যোগ আর বিয়োগ করতে হবে? এই যে প্রমাণই তোমাকে বলে দিবে, আমাকে এই জায়গা থেকে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আনতে হবে। তাহলে এইটা আনার জন্য আমরা কি করতে পারি? এখানে আমি কি এটা থেকে এটা বিয়োগ করব? এটা থেকে এটা বিয়োগ করলে তো কোনো লাভ হবে না, 1 প্লাস x1 মাইনাস x2 মাইনাস x3 আসবে। কিন্তু আমাকে তো সেটা আনতে বলে না, আমাকে বলেছে এই জিনিসটা আনার জন্য 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। এই জন্য তোমাদেরকে আমি বলছি এটা প্রমাণটা কোনটা, কোনটা প্রমাণ করতে হবে, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যেটা প্রমাণ করতে বলেছে এখানে সেই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। প্রমাণ করতে বলেছে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, তাহলে সেই জিনিসটা আনার আমাকে চেষ্টা করতে হবে এখানে। তোমরা মনে হয় এখনো বোঝো নাই, এখন কি একটু হলে বুঝতে পেরেছো কেন আমরা তিনটা যোগ করলাম? প্রমাণের স্বার্থে। ওকে, এখন খেয়াল করো, এখন দেখতে পাচ্ছি এই কলামের সবগুলো উপাদানই 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, ওই তিনটা এই কলাম থেকে আমরা 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3 আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে কত থাকতেছে এখন? 1 1 1। আমরা যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি। এখন মনে হয় অঙ্কটা বেশি কঠিন আর হওয়ার কথা না, এখন মনে হয় তোমরা করিতে পারিবা। এখন অঙ্কটা পারিবা কিনা বলো? 2 নম্বর লাইনটা আরেকটু বুঝান। ওকে, 2 নম্বর লাইনটা হচ্ছে, এটা আমার অঙ্ক দেয়া ছিল, আমার টার্গেট হচ্ছে প্রথমেই আমরা যেটা করব, যেটা প্রমাণ দেয়া ছিল, এই জিনিসটা যে কোনো একটা সারির তিনটা উপাদানে বা যে কোনো কলামের তিনটা উপাদানে নিয়ে আসার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছিলাম 1 প্লাস x1 ছিল, আমি শুধু প্রথম সারি বা প্রথম কলামের দিকে তাকালেই হয়, বাকিগুলোর দিকে তাকানোর দরকার নাই। তাহলে প্রথম সারি দেখতে পাচ্ছিলাম আমরা, এই প্রথম সারিতে দেখতে পাচ্ছি এটার সাথে এইটা, তার সাথে যদি এইটা আমরা যোগ করে দিই তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে শুধু প্রথম সারির দিকে তাকাবা, প্রথম সারিতে কাজটা করবা, বাকি সারিগুলো অটোমেটিক হয়ে যাবে। সো এখানে আমরা এটার সাথে এটার সাথে এটা, এই তিনটা যোগ করে আমরা যদি যে কোনো এক জায়গায় লিখতে পারি তাহলে কাজ শেষ। এখানে আমরা এই জায়গাটাই লিখেছি, এই তিনটা যোগ করে এক জায়গায় লিখেছি, লিখে আমরা দেখতে পাইলাম যে হ্যাঁ, প্রমাণে যেটা ছিল সেটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটা পারা যাবে না। এখন এখন কি করবো দেখো, এখন এটা লিখলাম 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাই তো প্রমাণই ছিল আমাদের, এটা তো আমার থাকবে, আর বাকি এটার মান এখন 1 প্রমাণ করতে হবে, এটা আমার টার্গেট। তাহলে এখানে কত আসছে? 1 1 1 আসছে না? তাহলে এখানে 0 বানানোর ট্রাই করো, তাহলে এটা থেকে এটা বাদ দাও, তাহলে আমরা 1 মাইনাস 1 মানে কত? 0। আবার এটা মাইনাস এটা করো, তাহলে x2 থেকে যদি এটা বাদ দাও তাহলে x2 মাইনাস 1 মাইনাস x2, তাহলে x2 x2 কাটা থাকবে -1। আবার x3 থেকে x3 বাদ গেলে এটা থাকবে 0। এটা কাজটা কোথায় করলা তুমি বলো তো দেখি, সাইড নোট দিবা, এই কাজটা কোথায় করছো? এই কাজটা কোথায় করলা? এই কাজটা করলা তুমি রো 1 এই কাজটা করেছো। কি করেছো? r1 মাইনাস r2 করেছো, r1 মাইনাস r2 কাজটা করেছো কোথায়? r1 এ করেছো, r1 মাইনাস r2 করেছো। আবার r2 তে করো, r2 মাইনাস r3 করো, তাহলে এটা মাইনাস এটা করো 0,
এটা থেকে এটা বাদ দিলে কত আসবে 1 প্লাস x2 মাইনাস x2, তাহলে 1, এটা থেকে এটা বাদ দিলে কত আসবে -1, আর এটা যা ছিল তাই রাখো। এখন মান বের করে দাও, হ্যাঁ তাহলে হয়ে যাবে। তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, আর এখানে কার সাপেক্ষে বিস্তার করবা, কার সাপেক্ষে বিস্তার করবা বলো? এখানে এই 1 এর সাপেক্ষে বিস্তার করে দাও, অথবা এখানে -1 এর সাপেক্ষেও করতে পারো, যেটা ইচ্ছা। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের দুইটা 0 0 অন্য যে কোনো একটা উপাদানের সাপেক্ষে বিস্তার করবো। আমরা এখানে এই 1 এর সাপেক্ষে করতেছি, তুমি চাইলে এই -1 এর সাপেক্ষেও করতে পারো। তাহলে এটা আর এটা সাপেক্ষে বিস্তার করলাম, তাহলে এই 1টা আমরা লিখে ফেলি, হ্যাঁ এই 1টা লিখে ফেলি। তাহলে এটা যেহেতু কর্ণে ছিল তাহলে +1 হবে। তারপর এটার ভ্যালু কত, -1, তাহলে মাইনাস মাইনাসে +1, -1 একে 0 মানে 0, তার মানে এটার ভ্যালু তো আলটিমেটলি +1। তাহলে এখানে থাকবে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটা রাইট হ্যান্ড সাইড। মানে তোমাকে আমি যেটা বলেছিলাম, একটা সারি বা একটা কলামের 3টা 1 নিয়ে আসতে পারা যে কথা, 2টা 0, একটা 0 ছাড়া অন্য কিছু নিয়ে আসতে পারলে আমার কাজ শেষ। 3টা 1 বা 3টা সারিতে বা যে কোনো একটা কলামে 3টা সারিতে 0 1 নিয়ে আসলে খুব ইজি হবে। R1 R2 প্লাস R3 করা যাবে না তো বাবা। R1 মানে বুঝাই এইটা R1, এটা R2, এটা R3, এটা করলে তো প্রমাণ আসবে না, প্রমাণ আসবে না। সারিতে করলে প্রমাণ আসবে না, অন্য কিছু প্রমাণ হয়ে যাবে। তোমাকে সবসময় প্রমাণের দিকে দেখে আগাইতে হবে। প্রমাণ যেটা করতে বলেছে তোমাকে সেটাকে অলওয়েজ প্রায়োরিটি দিতে হবে, প্রমাণকে প্রায়োরিটি দিতে হবে। প্রুফ যেটা করতে বলবে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। তুমি যদি 3টা সারি যোগ করতে তাহলে হয়তো অন্য কিছু প্রমাণ হইতো, 3টা সারি যোগ করে ওই প্রমাণে নিয়ে যাওয়া হয়তো তোমার জন্য কঠিন হইতো। আমরা আরো এক্সাম্পল দেখি। এইখানে দেখো, এই জিনিসটা থেকে এই জিনিসটা আমাদের প্রুফ করা লাগবে, 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা আমরা কিভাবে প্রুফ করতে পারি, এটা কিভাবে প্রুফ করা যায় বলো? আমার টার্গেট কি? আমার টার্গেট হলো, মেইন টার্গেট কি ছিল প্রথমে বলে আসছি আমি 3টা কথা, মনে আছে? প্রথমে 3টা কথা মনে আছে, কি বলেছি? কিছু কমন গেলে কমন নিয়ে নিবা। ফার্স্ট কাজ হচ্ছে কমন নেওয়া, তারপরে 3টা 1 বানানোর চেষ্টা করবা। যদি সরাসরি ওই জিনিসটা যেটা প্রুফে আছে সেটা যদি সরাসরি আনতে পারো যোগ বিয়োগ করে তাহলে তো খুবই ভালো। যদি না পারো তাহলে কমন নেওয়ার চেষ্টা করবা, কমন নেওয়ার পরে 1 বানানোর চেষ্টা করবা, এই তো কাজ। তাহলে খেয়াল করো, এখান থেকে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আমাদের প্রমাণ করা লাগবে। দেখি আমি কমন নিতে পারি কিনা, দেখি কমন যাচ্ছে এখানে। দেখো, তুমি যদি এই কলামও চিন্তা করো, এই কলাম থেকে এ কমন যায়, এই কলাম থেকে বি কমন যায়, এই কলাম থেকে সি কমন যায়। তুমি যদি রো ওয়াইজও চিন্তা করো তাহলে এই রো থেকে এ, এই রো থেকে বি, এই রো থেকে সি, কোনো সমস্যা নাই। যে কোনো একটা কাজ করবা, শুধু কলাম থেকে নিবা অথবা রো থেকে নিবা। কলাম থেকে নিলে 3টা কলাম থেকেই নিবা, আবার রো থেকে নিলে 3টা রো থেকে নিবা। একটা রো থেকে নিবা আর একটা কলাম থেকে নিবা, এটা কিন্তু হবে না। ধরুন আমরা প্রথম রো থেকে এ কমন নিলাম, তাহলে এ আসলো। দ্বিতীয় রো থেকে বি, তৃতীয় রো থেকে আমরা সি কমন নিলাম। তাহলে খেয়াল করো, প্রথম রো থেকে এ কমন নিছি, তাহলে এখানে আসতে হচ্ছে কত, -a থাকবে। এখান থেকে এ কমন গেলে বি থাকবে, এখান থেকে এ কমন গেলে সি থাকবে। এখান থেকে বি কমন নিচ্ছ তাহলে থাকবে এ, এখান থেকে বি কমন গেলে থাকবে -বি, এখান থেকে বি কমন গেলে থাকবে সি, এখান থেকে সি কমন গেলে থাকবে এ বি সি। সাইড নোট দিতে পারো, প্রথম রো বা সারি থেকে এ, দ্বিতীয় রো থেকে বি, তৃতীয় রো থেকে সি কমন নিয়ে সাইড নোট দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আবার কমন যায়, দেখো এবিসি আছে এখানে, ভালো কথা, আগেই ছিল। আবার দেখতে পাচ্ছি এই কলাম থেকে এ যায়, এই কলাম থেকে বি যায়, এই কলাম থেকে সি যায়, তাহলে এবিসি আবার কমন নিলাম। এই কলাম থেকে এ কমন নিছো তাহলে -1 1 1, এই কলাম থেকে বি নিছো তাহলে বি, এই কলাম থেকে বি নিলে কত আসতেছে 1 -1 1, এই কলাম থেকে সি কমন নিছো 1 1 -1। তাহলে প্রথম রো থেকে, হ্যাঁ প্রথম কলাম থেকে, ফার্স্ট কলাম থেকে এ, সেকেন্ড কলাম থেকে বি, থার্ড কলাম থেকে সি কমন নিয়ে, হ্যাঁ সি কমন নিয়ে হয়ে গেছে। এখন আর দরকার আছে বলো, এখন পারবা কিনা? তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে না? তাহলে এখানে আসলো কত, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসলো, কমন নেওয়ার কাজ শেষ। আর এটার মান বের করতে পারবা কিনা এখন বলো? এটার মান 4 আসবে, হ্যাঁ
বের করতে পারবা কিনা এটা বিস্তার করে বের করো না, কোনো সমস্যা নাই। এটা আর তোমার বিয়োগ করার দরকার নাই, চাইলে বিয়োগ টিয়োগ করতে পারো, না চাইলে সরাসরি মান বের করবা, এটার মান বের করবা সরাসরি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান তুমি বের করে ফেলো। এখন দেখো মান বের করে আসো, এই -1 এর সাপেক্ষে বিস্তার করো, তাহলে -1 দিলা, এটা যে সারি যেগুলো ম্যাচ ওটা বাদ চলে গেল, তাহলে -1 -1 1 মাইনাস 1 1 এ গুণ করলে 1, আবার এই 1 এর জন্য -1 নিলা, তাহলে এই 1 যে সারি যে কলামে আছে এটা বাদ চলে গেল, তাহলে থাকে 1 -1 এ -1, আবার এই 1 নিলা +1, এই সারি এই কলাম বাদ, তাহলে 1 1 এ 1 মাইনাস -1 মানে +1 হয়ে গেল। দেখো শেষ। তাহলে এখানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে আসতেছে কত, 1 1 0, এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে চলে আসতেছে -2 আর -1, তার মানে +2 আর +2, তাহলে 2 আর 2 4। তুমি যদি বলতে যায় না এই নির্ণয়কের মান আমি অপারেশন করে বিস্তার করে বের করব না, এই নির্ণয়কের মান আমি এই যে অপারেশন করে বের করব, যে কোনো দুই জায়গায় 0 বানায় করব, তাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে প্রমাণটা রাইট সাইডটা খুব গুরুত্বপূর্ণ, আমাকে সবসময় রাইট সাইডের দিকে দেখে আগাইতে হবে। এখানেও সেম প্রমাণ করতে বলছে, দেখো এই যে a স্কোয়ার প্লাস ab bc বি স্কোয়ার, এটা থেকে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করা লাগবে। তুমি বলো তো দেখি, এই অঙ্কটা যদি শুরু করো তাহলে তুমি কোথা থেকে স্টার্ট করবা, ফার্স্টে কি করবা? দেখি তোমরা অনেকেই বলতেছিলা যে চাচ্চু কি করব, এটা কিভাবে বুঝবো। তুমি এই যে যারা বলতেছো যে চাচ্চু কি করতে হবে, এটা আমরা কিভাবে বুঝবো, তারা বলবা, তারা অ্যান্সার দাও। এই যে আমি অঙ্ক লিখছি, বলো এটা থেকে যদি আমরা ওইটা প্রমাণ করতে চাই তাহলে ফার্স্ট কাজটা আমাদের কি করতে হতে পারে, এখানে বলো। এটা থেকে যদি আমি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করতে চাই, ফার্স্ট কাজটা কি হতে হবে? তোমার কাছে কি মনে হচ্ছে ফার্স্ট কাজটা কি হতে পারে, তোমরা বলো। এই যে তোমরা বলে ফেলছো এবিসি কমন নাও, তাহলে কি কে বলে বোঝে নাই তোমরা? অপারেশনে আগেই যাবা না, আগে দেখবা কমন নেওয়া যায় কিনা কিছু, হ্যাঁ সারি বা কলাম থেকে কমন নেওয়া যায় কিনা, কমন গেলে কমন নিয়ে নিবা। এখানে কলাম থেকে কমন যায়, হ্যাঁ এই যে এই কলাম থেকে এ কমন যায়, এই কলাম থেকে বি কমন যায়, এই কলাম থেকে সি কমন যায়, নিয়ে ফেলো। এই কলাম থেকে এ কমন যায়, তাহলে থাকে কত এ, আর এখানে এ কমন গেলে থাকে a প্লাস বি, আর এখানে থাকে এ কমন গেলে থাকে বি। এখান থেকে বি কমন যায়, তাহলে সি বি আর বি প্লাস সি। এখান থেকে সি কমন যায়, তাহলে সি কমন গেলে থাকে হচ্ছে এ প্লাস সি, সি কমন গেলে থাকে এ, আর সি কমন গেলে থাকে সি। ঠিক আছে কিনা বলো? এ কমন গেলে এগুলো ভুল হয় কিন্তু খেয়াল করবা, এ প্লাস বি আর বি, বি কমন গেলে থাকে সি বি, বি প্লাস সি, এসি এ প্লাস সি। ওকে এবিসি, আমি কিন্তু আমার এবিসি লাগবে দুইটা, একটা এবিসি পেয়ে গেছে আর একটা 4 দরকার। এখান থেকে এখন আমরা এবিসি 4 টো আনার চেষ্টা করব। দেখি এখানে আমার টার্গেট হচ্ছে কি দুইটা কলাম 1 বানানো, 1 কোথাও বানানো যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কোথাও 1 বানানো যাচ্ছে না। সো 1 যেহেতু বানানো যাচ্ছে না, আমার এখন টার্গেট হলো 1 বানানো যাইতে পারতো, এবিসি না 1 বানানো যাচ্ছে না, তাহলে আমার টার্গেট হচ্ছে যে কোনো দুইটাতে 0 বানানো। এ পর্যন্ত তো বুঝছো এবিসি নিয়ে আসছি, এখন আমার টার্গেট কি আরেকটা এবিসি দরকার এবং 4 দরকার, মানে 4 এবিসি দরকার এখান থেকে। তাহলে তার জন্য কি করতে পারি দেখি বলো। এবিসি আমরা নিয়ে আসছি, ভালো কথা, এখন আমার দরকার আরেকটা 4 এবিসি দরকার। 4 এবিসি আনার জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে একটা সারি বা একটা কলামের এখানে 3টা উপাদান আছে, যে কোনো 2টা উপাদান 0 বানানো, এটা হচ্ছে আমার টার্গেট। যে কোনো 2টা উপাদান কি বানানো, 0 বানানো, এটা হচ্ছে আমার টার্গেট। আমি কি করতে পারি, ফার্স্টে ট্রাই করো এই জায়গাটায় 0 বানাবা। আমি আগে শুরুতে এই জায়গাটা 0 বানানোর চেষ্টা করতেছি, তাহলে এই জায়গায় 0 বানানোর জন্য আমরা কি করতে পারি, কারো মাথায় কিছু আসে কিনা? এই জায়গায় 0 বানানোর জন্য আমরা কি করতে পারি? যে কোনো এক জায়গায় 0 বানাও তাহলে হয়ে যাবে। এই জায়গা তুমি শুধু এটার দিকে তাকাও, এখানে 0 বানানোর জন্য খেয়াল করে দেখো, এই রু ওয়াইজও কলাম ওয়াইজও চিন্তা করতে পারো, রু ওয়াইজও চিন্তা করতে পারো, কি করলে এই এর জায়গায় 0 আসবে, এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো অনেকেই বলতেছো যে এই এর জায়গায় 0 আনার জন্য আমি যদি এটা থেকে, তুমি বলতেছো R1 মাইনাস R3 যদি করি, তাহলে এটা হচ্ছে R1, এই এর থেকে যদি বি আমি বিয়োগ করি তাহলে এ মাইনাস বি হবে, এই জায়গায় তো 0 হবে না। ওকে, অনেকেই বলতে পারতেছো না, আমি ভালো করে খেয়াল করে দেখো, এখানে দুইটা কাজ করা যায়, এই জায়গাটায় 0 বানানোর জন্য দুইটা কাজ করা যায়, ভালো করে খেয়াল করে দেখো কি করতে পারি। আমি যদি কলাম ওয়াইজ চিন্তা করি, এই জায়গায় 0 বানাচ্ছি, তাহলে এইটার সাথে আমরা এইটা যোগ করব,
এর সাথে সি আমরা যোগ করব, শুধু এই জায়গার কথা চিন্তা করবো অলওয়েজ। এই প্রধান একটা উপাদান জিরো বানানোর চেষ্টা করবো, বাকিগুলো অটোমেটিক হবে। দেখো এই এর সাথে এই সি আমি যোগ করলাম, যোগ করলে কত হলো এ প্লাস সি। করার পরে আমি কি করব, সেই এ প্লাস সি থেকে এইটা আমরা বিয়োগ করে দিব, অর্থাৎ থার্ড কলামটা বিয়োগ করে দিব। তাহলে আর ওয়ান, এটা কলাম ওয়ান, কলাম ওয়ানের সাথে কলাম টু আমরা যোগ করলাম, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হলো এ প্লাস সি। তারপরে এই এ প্লাস সি থেকে থার্ড কলামটা বিয়োগ করে দিব, তাহলে আমার এখানে কিন্তু জিরো চলে আসবে। তাহলে কি বলেছি আমরা সেটা এখন ডান পাশে লিখে ফেলি। রো ওয়াইজও চিন্তা করতে পারতা, তুমি যদি চিন্তা করতে যে এটার সাথে রো ওয়াইজ চিন্তা করবা, তখন কি করতা, এটার সাথে এইটা যোগ করে দিতা, তাহলে হয়তো এ প্লাস বি, মানে 1 নম্বর রো এর সাথে 3 নম্বর রো যোগ করতা, আর 1 প্লাস আর 3 করে 2 নম্বর রোটা বিয়োগ করে দিতা, তাইলেও কিন্তু এখানে জিরো চলে আসতো। তুমি যে কোনো একদিক থেকে আগাবা, কোনো সমস্যা নাই। তাহলে আমি কি যেন বললাম, ওকে। তাহলে এই জায়গায় আমরা জিরো বানাতে চাচ্ছি, জিরো বানানোর জন্য কি করব, এটার সাথে এটা যোগ করব, সেটাকে লিখে ফেলি। কি করব, এই আর এটা হচ্ছে কলাম ওয়ান, তাহলে কলাম ওয়ানে আমরা কাজটা করব সি ওয়ান প্রাইম, কি করব সি ওয়ান এর সাথে আমরা সি টু যোগ করব, সি ওয়ান এর সাথে সি টু যোগ করব, যোগ করে যেটা হবে তার থেকে আমরা সি থ্রি বিয়োগ করব, এই কাজটা আমরা করব। এটা ভালো করে খেয়াল করবা, সি ওয়ান প্রাইমে কাজ করব, মানে সি ওয়ানে কাজ হবে, সি টু সি থ্রিতে কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা যোগ করলে আসতেছে এ প্লাস সি, তার থেকে এই এ প্লাস সি বাদ গেলে এখানে জিরো চলে আসলো। তারপরটা খেয়াল করো, এটার সাথে এটা যোগ করবা, তাহলে এ প্লাস বি এর সাথে বি যোগ করলে কত আসবে, এ প্লাস বি মানে এ প্লাস টু বি। তার থেকে যদি তুমি মাইনাস এ করো, তাহলে এ আউট হয়ে যাবে, এখানে থাকবে টু বি। আবার এটার এটা যোগ করলে কত আসবে, টু বি প্লাস সি, তার থেকে একটা সি বাদ দিলে খালি শুধু টু বি থাকে। এই কলামের কাজটা আমার শেষ, বাকি যা ছিল সব সেম থাকবে, সি বি বি প্লাস সি, এ প্লাস সি এ সি। বুঝতে পেরেছো কিনা আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই অপারেশনটা বুঝছো কিনা, এই এর জায়গায় জিরো বানাইছি, এটার সাথে এটা যোগ করে তার থেকে এটা বিয়োগ করেছি, তাহলে এটা কিন্তু সি ওয়ান, এর প্রত্যেকটা শুধু এই এতে জিরো বানানোর জন্য এটা করেছি, বাকি দুই জায়গা আবার সেম রাখো না, এই দুই জায়গাতেও কিন্তু সেম অপারেশনটাই করতে হবে। ওই এ কে জিরো বানানোর জন্য এই দুইটা যোগ করে এটা বিয়োগ করেছো না, সো এই জায়গার এই এর জন্য যে কাজটা করেছো, এই এ প্লাস বি এর জন্য এবং বি এর জন্য সেম কাজটাই করতে হবে, বাট এই দুই জায়গায় চেঞ্জ হবে না। ওকে, এরপরে তো এখন খুবই ইজি, খেয়াল করে দেখো, এখানে এ বি সি আসছে আর এখানে জিরো আসছে, তাহলে এই যে কলাম এখানে টু বি আসছে, তাহলে এই পুরো কলাম থেকে কিন্তু আমরা একটা টু বি কমন নিতে পারি। কারণ কি, আমি চিন্তাই করতে পারি এখানে জিরো আছে, জিরো থেকে তো যে কোনো কিছু কমন যায়, আমি তো চিন্তাই করতে পারি জিরোর সাথে টু বি গুণ আকারে আছে, তাই না, আমি তো চিন্তাই করতে পারি। সো এখান থেকে আমরা টু বি, এইখান থেকে একটা পুরো টু বি কমন নিয়ে নাও, কারণ জিরো থেকে যে কোনো কিছু কমন নেওয়া যায়, হ্যাঁ, কারণ জিরোর সাথে যে কোনো কিছু গুণ আকারে আছে এটা ধরেই নিতে পারি। তাহলে ফার্স্ট কলাম থেকে আমরা টু বি কমন নিয়ে নিই, এবিসি আগে থেকেই ছিল, ফার্স্ট কলাম থেকে আমরা টু বি কমন নিলাম। টু বি কমন নিলে কত থাকে দেখো, এখানে জিরো ছিল আর টু বি কমন গেলে ওয়ান ওয়ান, আর এখানে যা ছিল তাই, সি বি বি প্লাস সি, আর এখানে ছিল এ প্লাস সি এ সি। শেষ, আর কি অঙ্ক করার দরকার আছে? এখানে ওয়ান ওয়ান পেয়ে গেছো না, এই দুটোর মধ্যে শুধু এই ওয়ান কে জিরো বানাই দাও, খেলা শেষ। এখানে সাইড নোট দিতে পারো যে ফার্স্ট কলাম থেকে টু বি কমন নিয়ে, হ্যাঁ, প্রথম কলাম হতে টু বি কমন, টু বি কমন, ঠিক আছে। এখন তুমি কি করবা, এটা হয়ে গেল কত, টু এ বি স্কোয়ার সি, আর এখানে এটা জিরো বানানোর জন্য সেকেন্ড রোতে কাজ করবা, বাকি যা ছিল তাই, ফার্স্ট রো সেম থাকলো, আর এটা মাইনাস এটা করলে জিরো, এটা মাইনাস এটা করলে মাইনাস সি, এটা মাইনাস এটা করলে এ মাইনাস সি, আর এটা যা ছিল তাই। কি করেছো, এটা সেকেন্ড রোতে কাজ করেছো, আর টু প্রাইম, আর টু থেকে আর থ্রি বিয়োগ করেছো, শেষ। এখন ওয়ানের সাপেক্ষে বিস্তার করে দাও, টু এ বি স্কোয়ার সি এটা থাকলো, আর এই ওয়ানের সাপেক্ষে বিস্তার করে দাও, এই কোন আর ওয়ান, এটার সাপেক্ষে বিস্তার করলে এসার এই কলাম বাদ, তাহলে প্লাস ওয়ান এখানে থাকলো, এটা দিলেও হয় না দিলেও হয়। এখন তুমি কি করবা, এই সি দিয়ে এটাকে গুণ করে ফেলো একবারে, এটার সাথে এটা গুণ, তাহলে সি এ মাইনাস সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার, আবার এটার সাথে এটা গুণ, হ্যাঁ, তাহলে সূত্রের একটা মাইনাস আছে, মাইনাস, এই মাইনাস দিয়ে এই মাইনাস সি গুণ করলে মাইনাস মাইনাস প্লাস সি হয়ে গেল, সি দিয়ে জাস্ট গুণ করে দাও, এ সি মাইনাস এ সি মাইনাস মাইনাস প্লাস সি দিয়ে গুণ করে দিলে প্লাস সি স্কোয়ার।
তাহলে সি স্কোয়ার আউট হয়ে গেল। তাহলে 2ab² সি আর এখানে থাকলো 2ac। তাহলে 2 × 4 a² b² c²। মানে তুমি এখানে যা ইচ্ছা তাই করতে পারবা, কিন্তু প্রমাণের দিকে দেখে তোমাকে অঙ্কে আগাইতে হবে। প্রমাণের দিকে দেখে তোমাকে আগাইতে হবে। প্রমাণের দিকে দেখে তোমাকে আগাইতে হবে। অনেকেই এই লাইন থেকে এই লাইন বোঝে নাই। আমরা আরেকবার বলছি এই লাইন থেকে এই লাইন কিভাবে হইল। এই যে ডান পাশের সাইড নোটটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করি। এই যে সাইড নোটটার দিকে আমরা একটু ভালো করে খেয়াল করি। এই যে সাইড নোট কি করেছিলাম, এই জায়গায় জিরো বানানোর চেষ্টা করেছি। এই জায়গায় জিরো বানানোর জন্য আমরা কি করেছি, এখানে শুধু দেখেছি যে এটার সাথে এটা যোগ করেছি, C1 এর থেকে C2 যোগ করেছি, যোগ করে C3 বিয়োগ করেছি। এই কাজটা কোথায় করেছি, C1 এ করেছি। C1 মানে এই কলাম সব জায়গাতেই সেম কাজটা করতে হবে। আমি শুধু এইটাকে জিরো বানানোর জন্য করছি, কিন্তু C1 প্রাইমে কাজ করতেছি। তার মানে এই কলামের প্রত্যেকটা কলামে, মানে প্রত্যেকটা উপাদানের সাথে, এর সাথে, a+b এর সাথে এবং b এর সাথে, এই তিনটা উপাদানের সাথেই এই কাজটা আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে কি করেছি, এটার সাথে এটা যোগ করেছি, মানে সবসময় চিন্তা করো, এটা যোগ এটা মাইনাস হচ্ছে এটা, যেটা হবে সেটা আমরা এই লাইনে বসাবো। তাহলে এর সাথে সি যোগ করলে হবে a+c, তার থেকে a+c বাদ দিয়ে দিলে 0 হয়ে গেল, এখানে 0 লিখে ফেলছি। পরে এই জায়গাতে কি হবে, তাহলে খেয়াল করো, এই জায়গায় কি করবা, এটার সাথে এটা যোগ করবা। তাহলে a+b+b - a কত হয় বলো। আমি যদি এই 2b এর শর্ট নোটটা দিতে চাই, এই যে 2bটা যে আমরা লিখেছি, এই 2bটা আসলো কোথা থেকে, এই 2bটা আসলো কোথা থেকে, এই 2bটা যদি আমি শর্ট নোট এখানে দিতে চাই, কি করেছি, এটা এইটার সাথে এইটা যোগ করেছি, যোগ করে এটা বিয়োগ করেছি, তাই তো। তার মানে a+b এটার সাথে b যোগ করেছি, 1 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলাম যোগ করে 3 নাম্বার কলাম যেটা ছিল সেটা বিয়োগ করে দিয়েছি, -a। তাহলে এই এ কাটা চলে যাবে, b আর b যোগ করলে হয় 2b, সেই 2b তো এখানে বসেছে। আবার তুমি যদি বলো যে চাচ্চু তাহলে এই 2bটা কোথা থেকে আসলো, সেম কাহিনী, এটার সাথে এটা যোগ করে এটা বিয়োগ করে দিয়েছি, তাহলে b এর সাথে যোগ করব b+c, তার থেকে থার্ড কলাম c বিয়োগ করেছি, তাহলে c কাটা চলে গেল, থাকলো b আর b 2b, সেটা এখানে বসেছে। এখন বুঝতে পেরেছি সবাই। নির্ণয়কের ক্ষেত্রে, ধ্রুবক গুণ করার ক্ষেত্রে কিভাবে বুঝবো কোন সারি, এটা অঙ্কই তোমাকে বলে দিবে। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাথে গুণ করবে, এটা অঙ্কই তোমাকে বলে দিবে। মানে গুণ করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে ওই যে কমন নেওয়াটা ইম্পর্টেন্ট। মনে রাখবা, নির্ণয়কের ক্ষেত্রে, গুণ করার ক্ষেত্রে যে কোনো সারি যে কোনো কলামের সাথে গুণ করলেই হয়। কমন নেওয়ার ক্ষেত্রে যে কোনো সারি থেকে কিছু কমন গেলে কমন যায়, যে কোনো কলাম থেকে কিছু কমন গেলেই কমন যায়। আমরা কি প্রমাণটা বুঝতে পেরেছি? মানে এখানে ডিমান্ডটা হচ্ছে তোমার এইটা, রাইট সাইডে যেটা দেয়া থাকবে তোমাকে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এই জিনিসটা প্রমাণ করা লাগবে। 4a² b² c² শেষ করে ফেলছি। এখন দেখো 2 * a+b+c হোল কিউব আনতে হবে। তাহলে এখানে যে প্রমাণটা দেয়া ছিল, এখান থেকে আমার টার্গেট হচ্ছে এখানে a+b+c 3টা আনতে হবে। আমি আগে শুরুতেই চিন্তা করব, একটা যেহেতু এখানে 2 দেখতে পাচ্ছি, একটা 2 নিয়ে আসার ট্রাই করব এবং a+b+c একটা নিয়ে আসার ট্রাই করব, কোনোভাবে পারি কিনা। মানে শুরুতেই আমার চেষ্টা থাকবে ওই জিনিসটা একবারে নিয়ে আসা। দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা। a+b+2c, a b c, b+c+2a, b c, a, c+a+2b। এই যে একটা নির্ণয়ক ছিল, আমার টার্গেট কি, টার্গেট প্রথম লাইনে আমার টার্গেট হচ্ছে এই যে নির্ণয়কের এই জায়গা থেকে এটা আমরা প্রুফ করব। এটা প্রুফ মানে কি, একটা 2 আনতে হবে আর a+b+c এরকম জিনিস 3টা গুণ আকারে আনতে হবে। তো শুরুতে আমার টার্গেট হচ্ছে এই জায়গাটায় একটা সারি বা একটা কলামে 3টা উপাদানে 2 * a+b+c এটা নিয়ে আসা। a+b+c একটা এবং 2 একটা একবারে নিয়ে আসা, কোনোভাবে যায় কিনা আমাকে একটু বলো। যে কোনো একটা সারিতে 3টা উপাদান অথবা যে কোনো একটা কলামের 3টা উপাদানে 2 * a+b+c নিয়ে আসা, পারি কিনা আমরা? কি করতে পারি দেখি বলো তো আমাকে একটু, কি অপারেশন করতে পারি? কি অপারেশন করলে যে কোনো একটা সারির 3টা উপাদান অথবা যে কোনো একটা কলামের 3টা উপাদান
2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আমরা আনতে পারবো। এইটা আনার জন্য কি অপারেশন করা লাগতে পারে এখানে দেখি, বলতে পারো কিনা? অনেকেই বলতে পারছে C1 প্লাস C2 প্লাস C3 করবো, C1 প্লাস C2 প্লাস C3 করবো। তুমি সবসময় চিন্তা করবা প্রথম এই উপাদানটা, তুমি চাচ্ছ যে কোনো সারি বা যে কোনো কলামে এইটা আনতে চাচ্ছ, তাই তো? তাহলে তুমি চিন্তা করবে এই জায়গাটায় কিভাবে ওইটা আনতে পারো, ওই জায়গাটায় কিভাবে এইটা আনতে পারো, এটা যদি চিন্তা করতে পারো বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। অনেকেই বলতেছো R1 প্লাস R2 প্লাস R3, এই যে R এবং C এটা বোঝা শিখতে হবে। এইটা হচ্ছে একটা R, এটা R1, এইটা R2, এইটা হলো R3, এই পুরাটা হচ্ছে R1, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে R2, ঠিক আছে? এই পুরোটা হচ্ছে R3, ঠিক আছে? তাহলে তুমি যদি চিন্তা করো তুমি R1 প্লাস R2 প্লাস R3 এই তিনটা যোগ করে ধরে নাও R1 এ রাখলা, তাহলে লেখো তো দেখি এটার সাথে এটা আর এটা যোগ করো কত হয়? এটা তো R1, এটার সাথে এটা, তার সাথে এটা যোগ করা লাগবে, এই তিনটা যোগ করে R1 এ লিখতে হবে। তাহলে A প্লাস বি প্লাস 2C প্লাস C প্লাস C, তার মানে A প্লাস বি প্লাস 3C আসবে। আমার দরকার তো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর যোগ করে লাভ হবে? এই যে এখন বলতেছে কলাম যোগ করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আর কেন বলতেছিলা? এখন মাথায় ঢুকলো যে কলাম যোগ করতে হবে? এতক্ষণ মাথায় কেন ঢুকলো না? এতক্ষণ মাথায় কেন ঢুকলো না? কলাম যোগ করতে হবে। কি যোগ করতে হবে? কলাম যোগ করতে হবে। কলাম কিলাম, কলাম যোগ করতে হবে। কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে এখানে এ প্লাস বি প্লাস 2C আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি আনতে চাচ্ছ, মানে দুইটা এ দুইটা বি দুইটা সি লাগবে, দুইটা সি তো এখানে আছেই, তাহলে দুইটা এ দুইটা বি আনলেই হচ্ছে। তাহলে এখানে একটা এ আছে, এ যোগ করে দাও, আবার বি আছে, এই বি যোগ করে দাও, এ প্লাস বি প্লাস সি 2C চলে আসবে। এই জিনিসটা ধরা লাগবে, হ্যাঁ, প্রমাণে এই জিনিসটা ধরা শিখতে হবে। তাহলে দেখো কি করবো তাইলে আমরা করবো হচ্ছে কলাম 1 এই কাজটা করব, কলাম 1 কলাম 2 কলাম 3 এই তিনটা যোগ করে দিব। তাহলে দেখো এটার সাথে এটা এটা যোগ করলে কত আসবে, একবার এখানে লিখে ফেলবো, হ্যাঁ এই কলামে লিখে ফেলবো। তাহলে এ 2A 2B 2C, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একবারে লিখে ফেললাম। আবার এটা দেখো এইটার সাথে এইটার এটা যদি যোগ করো একবারে, বিবি দুইটা বি দুইটা এ দুইটা সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি একবারে আসলো। আবার এটা এটার এটা যোগ করে দেখো, দুইটা এ দুইটা বি দুইটা সি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। আর এই জায়গাগুলো যা ছিল তাই রাখবা, C2 C3 তে কোনো কাজ করো নাই। তাহলে এ বি প্লাস সি প্লাস 2A এ বি বি সি প্লাস এ প্লাস 2B। আর অঙ্ক করার দরকার আছে নাকি? পারবা এখন? আবারও এখনো মনে হয় কেউ যেন লিখতেছে R1 প্রাইম সমান সমান R1 প্লাস R2 প্লাস R3, কলাম আর রো চিনাইতে চিনাইতে আমার মাথা খারাপ হয়ে গেল। এখন অঙ্ক করার দরকার আছে নাকি? পারবা? তাহলে ফার্স্ট কলাম থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও। কমন নিয়ে এখন 1 বানায় ফেলছো, আর কিছু দরকার আছে? 1 হয়ে গেছে, এখন পারবা না? এই কথা বলো, পারবা কিনা? বি প্লাস সি প্লাস 2A এ বি সি প্লাস এ প্লাস 2B, এখানে 1 1 1 চলে আসছে, এখন পারবা কিনা বলো? আমার মেন কাজটা হচ্ছে এইটা, প্রথম লাইন এনে দেওয়ার পরে 1 1 আনার পরে আর তো কোনো কাজ নাই। বাট এই অঙ্কগুলো কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে, ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। ক্যালকুলেশন পারফেক্টলি করবা। আজকে আর আমি এটা করাবো না, এ পর্যন্ত আজকে করে শেষ করে দিলাম। আমরা আজকে আর করাবো না, এর পর থেকে নেক্সট ক্লাসে আমরা পড়বো। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই, এরপর থেকে নেক্সট ক্লাস। এখানে যতগুলো হোমওয়ার্ক দিয়েছি সেগুলো তুমি কমপ্লিট করবা। এখানে যতগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে এগুলোই শুধু তুমি কমপ্লিট করবা, এর বাহিরের অঙ্ক আজকে আর করবা না। আমি যেগুলো করিয়েছি শুধু সেগুলোই করবা, যেগুলোই করিয়েছি শুধু সেগুলোই করবা। নেক্সট দিনে এরপর থেকে আমরা পড়বো। ওকে, তোমাদের মনে অনেক কোশ্চেন আছে আমি জানি, নেক্সট দিনের ক্লাসটা করো, তারপরে সব কোশ্চেন, যে যত কোশ্চেন করতেছো সব কোশ্চেন ধুলিস্যাৎ হয়ে যাবে। নির্ণয়কের অঙ্ক, ম্যাট্রিক্সের অঙ্ক, অঙ্ক সহজ, অনেক বেশি ভুল হয়, সো একটু মাথা ঠিক রেখে ক্যালকুলেশন গুলো করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাসে দেখা হবে এর পরের ম্যাথগুলো থেকে। আল্লাহ হাফেজ সবাইকে। উপরে অনেকগুলো অঙ্ক আজকে নিয়েছিলাম, ভেবেছিলাম করাবো, কিন্তু তোমরা তো অধৈর্য হয়ে গেছো, আমারও টাইমও চলে গেছে, তো আমরা নেক্সট দিনে পড়বো এখান থেকে। হ্যাঁ, ম্যান ইজ হোয়াট হি বিলিভস, মানুষ
সেই যে আসলে বিশ্বাস করে। যাই হোক, এগুলো নিয়ে পরে কথা বলবো। অনেক রাত হয়ে গেছে। কে কে যেন বলতেছিল ডিনার টিনার করবা। আল্লাহ হাফেজ সবাইকে।